আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালোবাসি মনো পাখি। আমিও আমিও কি ভালোবাসি। রিয়ানা বেগম মনের চুলের মুঠি ধরে বলতে লাগলো, হে বেশ্যাজি, কাজকর্ম ফেইলা ঘরে যাইয়া কুটো মারিস? হ্যাঁ, বাকি কাজগুলো কি তোর ওই নষ্টা মাইয়া কইরা দিব? হ্যাঁ আম্মা, আমি সব কাজ করে দিচ্ছি, তবু আমার আম্মুকে গালাগাল করবেন না দয়া করে। মনের কথা শেষ হবার সাথে সাথে সজোরে মনের গালে এক থাপ্পড় পড়ল। মন থাপ্পড় খেয়ে ছিটকে ফ্লোরে পড়ে যায়। তখনই হৃদ এক হাত দিয়ে চুলের গোছাগুলো হাতের মুঠে নিয়ে অন্য হাত দিয়ে মুখে গাল দুটো শক্ত করে চেপে ধরে বলে, শালি, তোর সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করা? কে অনুমতি দিয়েছে? চুল টেনে ধরায় মনের ব্যথা মনে হচ্ছে, চুল টেনে ধরায় মনের মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাবে ব্যথায়। অন্যদিকে গাল চেপে ধরায় প্রচন্ড রকমের ব্যথা অনুভব করছে মন। কি হলো বল, কেন গিয়েছিলে রুমে? বল বলছে। হৃদের কথা শুনে রিয়ানা বেগম গদগদ হয়ে বলে, কি করেছে এই নবাব জাতি বেটি বাবু? কি করেছে শোনো তোমার বৌমার কাছে। জানো মা, পিয়ন্তি এসেছিল আমার কাছে কি একটা ম্যাথ বুঝছিল না বলে, আমি ওকে এই ম্যাথটা সলভ করে দিয়েছিলাম। তখনই তোমার বৌমা রুমে ঢুকে পিয়ন্তিকে দেখে কি সব বাজে বাজে গালাগালি করছে। হৃদের কথা শুনে মন যেন আকাশ থেকে পড়ল। এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারে একজন মানুষ, এটা মন নিজেও বুঝতে পারছে না। অন্যদিকে হৃদের কথা শুনে রিয়ানা বেগমের মাথায় যেন আগুন জ্বলে উঠল। নিজের বোনের মেয়েকে নিজের থেকেও ভালোবাসে সে, আর তাকে কটু কথা বলা। রিয়ানা বেগম দ্রুত রান্নাঘরে চলে গেলেন। হৃদ বুঝে উঠতে পারছে না তার মা কি করতে চাচ্ছে আর এদিকে মন খুব ভালো করে বুঝতে পারছে আজ ওর কপালে কি আছে। কিছুক্ষণ পর রিয়ানা বেগম ঝাঁটা নিয়ে আসতে দেখে হৃদের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। রিয়ানা বেগম আসতে হৃদ মনকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। তোর এত বড় সাহস, আমার কলিজার টুকরা পিয়ন্তিকে তুই গালাগালি করিস? বাজারি মাইয়া, আজ তোর একদিন কি আমার একদিন। রিয়ানা বেগম ইলা পাথারি শলার ঝাড়ু দিয়ে মনকে পেটাতে লাগলো। এক একটা শলার বাড়ি যেন মনের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। পুরো ঝাড়ুর শলা মনের শরীরে ভেঙে ক্ষান্ত হন রিয়ানা বেগম। মারার শেষে রিয়ানা বেগম নিজের ঘরে চলে যান। হৃদ তার মাকে যেতে দেখে ধীর পায় মনের কাছে এসে বলে, বলেছিলাম তোকে আমার কথায় বাহিরে গেলে কি হতে পারে তোর। এখনো সময় আছে, আমার কথা রাজি হয়ে যা, তাহলে তোকে রাজধানীর মতো করে রাখবো। হৃদের কথা শুনে মন ঘৃণায় মুখ অন্যদিকে সরিয়ে নেয়। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ঝাড়ুর শলাগুলো ভেঙে ভেঙে সারা শরীরে গেঁথে আছে। চাইলেও মুখ ফুটে কিছু বলতে পারছে না মন হৃদকে। হৃদ বুঝতে পারল মন তার প্রস্তাবে রাজি হবে না। রাগে হৃদ মনের বুকে লাথি মেরে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মনের চোখ পেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। মন শরীরে ব্যথা নিয়ে অনেক কষ্ট করে দাঁড়াতে গিয়ে পড়তে নিলে কেউ ধরে ফেলে। মন তাকিয়ে দেখে তার শ্বশুর রায়হান আহমেদ। বৌমা, তোমার এই অবস্থা হলো কি করে? বাবা, আপনি কখন এলেন? রায়হান আহমেদ বুঝতে পারলেন এটা কার কাজ। বৌমা, তোমাকে কতবার বলেছি এভাবে চুপ করে পড়ে পড়ে মার না খেয়ে তুমি তোমার বাবার বাসায় চলে যাও। বোন তার শ্বশুরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে ভাঙা গলায় বলল, বাবার বাসা? আমার কি কোনো বাড়ি আছে বাবা? কেউ কি আমাকে চাই? না আমার বাবা, না আমার মা। না মা, এভাবে বলো না। এখানে থাকলে তুমি বাঁচবে না, ওরা তোমাকে বাঁচতে দিবে না। তুমি চলে যাও মা। কোথায় যাব বাবা? আমার যে কোনো জায়গা নেই যাওয়ার। আমি ব্যবস্থা করে দিব তোমায়, তুমি চলে যাবে। এই নরকে তোমাকে থাকতে হবে না। আমার চোখের সামনে তোমাকে এভাবে তিলে তিলে মরতে দেখতে আমি পারবো না। মন এক দৃষ্টিতে তার শ্বশুরের দিকে তাকিয়ে আছে। মনে কেন যেন মনে হয় এই যেন তার শ্বশুর না, তার নিজের বাবা। মানুষটা চেয়েও আমাকে বাঁচাতে পারে না, বিধায় চোখে মুখে কষ্টের ছাপ। বৌমা, তুমি রুমে গিয়ে রেস্ট করো। আমি মলম পাঠিয়ে দিচ্ছি, ক্ষতস্থানে লাগালে ব্যথার উপশম হবে। বোন মাথা নাড়িয়ে চিলেকোঠার রুমের দিকে পা বাড়াতে রায়হান আহমেদ রেগে চেঁচিয়ে উঠলেন, বৌমা, আমি তোমাকে তোমার নিজের রুমে যেতে বলেছি, চিলেকোঠা রুমে যেতে বলিনি। মন কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রায়হান আহমেদ মনকে কিছু বলতে না দেখে হৃদকে ডাকতে লাগলেন। হৃদ তার বাবার গলা পেয়ে প্রিয়ন্তীকে বিছানায় রেখে কোনো মতে শরীরে শার্ট জড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো। হৃদের বাবা তার সুপুত্রের দিকে ভালো করে তাকিয়ে দেখে চোখ সরিয়ে নিলেন তিনি বুঝতে পারলেন কেন তার লক্ষ্মী বৌমা নিজের রুমে না গিয়ে চিলেকোঠা রুমে যাচ্ছিলেন। বাবা ডেকেছ? এইসব কি হচ্ছে রিত? তুমি আর তোমার মা কি কখনো এই মেয়েটাকে একটু শান্তি দিবে না?
হৃদ তার বাবার কথাগুলো শুনে অগ্নি দৃষ্টি দিয়ে মনের দিকে তাকাতে মন ভয়ে কাঁপতে থাকে। বাবা, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কি বোঝাতে চাইছো না কোনটা? হৃদের বাবার চেঁচামেচি শুনে রিয়ানা বেগম নিজের রুম থেকে বের হয়ে তেড়ে যায় মনকে মারতে। তখনই হৃদ তার মায়ের হাত টেনে ধরে ইশারায় শান্ত থাকতে বলে। তোমাদের ন্যূনতম লজ্জা করে না, তাই না রিয়ানা? কি বলতে চাইছো? রিশাদের পাপ পরিষ্কার কইরা কও। ঠিক আছে, যখন তুমি আমার কথা বুঝতে পারছো না তখন তোমাকে পরিষ্কার করে বলছি, বৌমার ওপর কবে এই অত্যাচার বন্ধ করবে? কেডা কইলো তোমার বৌমার উপর আমি অত্যাচার করি? এই মাইয়াটা কইছে, তাই না? শয়তান মাইয়া, আমার নামে শ্বশুরের কাছে কুটনামি করিস? দাঁড়া, জারুর ভারী মনে হয় কম পড়ে গেছে। এবার চল কাঠ নিয়ে আসি। রিয়ানা বেগম রেগে মনকে মারার জন্য চালা কাঠ আনতে যাবে, ঠিক সে সময় রায়হান আহমেদ সজোরে এক থাপ্পড় মেরে বসেন রিয়ানার গালে। হঠাৎ এমন কাণ্ডে সবাই স্তব্ধ। রিয়ানা বেগম আগুন দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে আছে। কি হলো? বৌমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, মারবে ওকে? মেরে দেখাও, তারপরে দেখো আমি কি করি। তুমি এই বাইরের মাইয়াটার লাইগা আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুলেছি, বেশ করেছি। মন যেমন এবারের বউ, তুমিও তেমন এবারের বউ। মন যদি বাইরের মেয়ে হয় তাহলে তুমিও বাইরের একজন মহিলা। তোমরা দুজনের এবারের বউ। তোমাদের স্ট্যাটাস এক, বুঝতে পারছো? 30 বছর সংসার করে আজ প্রথমবার রিয়ানা তার স্বামীকে রাখতে দেখল। আর এইসবের পেছনে এই মেয়েটা দায়ী। কথাগুলো ভাবতেই রিয়ানা বেগম রাগে ভেতরে ভেতরে ফুঁসতে লাগলো। আর রিত, তোকে বলছি, একজন আদর্শ ছেলে হতে গিয়ে একজন আদর্শ স্বামী হতে ভুলে যাস না। বৌমা তার প্রিয় মানুষগুলোকে ছেড়ে তোর কাছে পড়ে আছে, আর তুই একে কষ্ট দিচ্ছিস। আমার ভুল হয়ে গেছে বাবা, আর হবে না। মন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মনের কথাগুলো বলতে বলতে হৃদ মনের হাত শক্ত করে চেপে ধরে। মন বুঝতে পারছে হৃদ তার বাবার সামনে ভালো সাজার জন্য এই অভিনয় করে যাচ্ছে। হৃদ মনের হাত ধরে টেনে রুমের ভেতর দরজা বন্ধ করে দিয়ে মনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, কি ভেবেছিস শালি? বাবাকে দিয়ে কয়েকটা কথা শোনালে আমি ঠিক হয়ে যাব? হ্যাঁ, তুই তোর এই পিছে মুখটা নিয়ে চলে যা আমার সামনে থেকে, কারণ তোকে আমার আর সহ্য হয় না। মন এক ঝলক নিজের বিছানায় তাকিয়ে দেখে প্রিয়ন্তী তার বিছানায় ঘুমিয়ে আছে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রিয়ন্তীর জামা কাপড়। মন দ্রুত নিজের চোখ দুটো সরিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে পড়ে। ডিসেম্বর মাসের শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডায় মন ভিজে যাচ্ছে। থরথর করে ঠান্ডায় মনের ঠোঁট জোড়া কাঁপছে। শরীরের কাটা জায়গাগুলোয় পানি লাগতে আগুনের মতো জ্বলে উঠল। সেই জ্বালা মন দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো। 10 মিনিট হতেই দরজায় করাঘাত পড়তে লাগলো। এই মা, বাইর হও আমাদের ওয়াশরুম থেকে, বাইর হও বলছি। হৃদের নিজের মুখে অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো মনকে। মন শাওয়ার অফ করে ওয়াশরুমের দরজা খুলে দিতে হৃদ ফুর মরিয়ে ভেতরে ঢুকে মনের গালে চর মারে। মন চর খেয়ে সেন্সলেস হয়ে যায়। রাত 3টে বাজে। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। মনের জ্ঞান ফিরতে নিজেকে হৃদের রুমের ব্যালকনিতে আবিষ্কার করে। ব্যথায় পুরো শরীর যেন অবশ হয়ে আছে। মন দেয়ালের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলো। কথাগুলো ভাবতে ভাবতে ডুকরে কেঁদে ওঠে মন। মন কাঁদতে কাঁদতে জীবনের ফেলে আসা অতীতে ডুব দেয়। মন বেপি, কই তুমি? আর কতক্ষণ ধরে অপেক্ষা করব তোর জন্য? শোনা, আর একটু, আমি এখনই আসছি। জাস্ট হিজাবটা পরেই বের হব। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোর এই কথা শুনছি। ধুর। সাঞ্জু রাগ করে কলটা কেটে দিল। মন দীর্ঘশ্বাস ফেলে চুলো থেকে তরকারির পাতিল নামিয়ে আদরের ছোট ভাই মৃন্ময়কে ভাত বেড়ে দিয়ে রেডি হয়ে দিল। আপু, হ্যাঁ ভাই, কিছু বলবি? বলছিলাম কি, আমার জুতোটা না ছিঁড়ে গেছে। 10টা টাকা হবে তোর কাছে? জুতোটা সেলাই করে নিতাম। আম্মুকে বলেছিস তোর জুতো ছিঁড়ে গেছে? না মানে, আম্মুকে বলতে আমার ভীষণ ভয় লাগে, যদি আমাকে মারে। শেষের কথাগুলো নিচু গলায় বলে উঠল মৃন্ময়। মন দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ থেকে 10 টাকা বের করে মৃন্ময়ের হাতে দিয়ে না খেয়েই বেরিয়ে যায় মন। আপু। হ্যাঁ ভাই, কিছু বলবি? এই যে মহারানীর আসার সময় হলো। মুখ ফুলিয়ে বলল সঞ্জু। সঞ্জুর কথা শুনে মুখে মলিন হাসি দিয়ে বলতে লাগলো মন, সঞ্জু, তুই তো সবটা জানিস, তারপরও কেন অভিমান করিস বলতো? মন, আর কতদিন এভাবে সব সহ্য করবি? চলে যা না তোর বাবার কাছে। এটা এখন আর সম্ভব নয় সঞ্জু। বাবার দ্বিতীয় সংসারে আমি বা আমার ভাইয়ের জায়গা নেই।
আর আমার সেই সাহস নেই যে ঘর থেকে বেরিয়ে যাব। বুঝতে পেরেছি, তুই পরে পরে মার খাবি। চল, কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, আর পরের সপ্তাহ থেকে আমাদের জেএসসি পরীক্ষা শুরু হবে। স্যারকে বলতে হবে ম্যাথটা আর একটু ভালো করে করাতে। ঠিক বলছিস, চলে যাওয়া যাক। সঞ্জু আর মুনকে দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছিল আবিদ। আবিদের বন্ধুরা আবিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে আবিদের বন্ধু সুমিত আবিদকে বলে, কাকে দেখেছিস দোস্ত, নীলটাকে নাকি কালোটাকে? সুমিতের কথা শুনে আগুন দৃষ্টিতে তাকিয়ে সুমিতকে বলতে লাগলো, ঠিক করে কথা বল সুমিত। সরি দোস্ত, আর হবে না। এখন বল, কার ইনফরমেশন চাই তোর? নীল ড্রেস পরা মেয়েটার। সিরিয়াসলি দোস্ত, তুই ওই মেয়েকে চিনিস না? না, চিনি না। আবিদের কথা শুনে সুমিত আর বাকিরা হেসে উঠল। আবিদ রেগে সুমিতকে ঘুষি মেরে বলল, শালা, বল এভাবে হাসছিস কেন? আবিদ, হাসবো না তো কি করবো বল? যে মেয়ে তোদের বাড়িতে ভাড়া থাকে আর তুই জানিস না? ওয়াও। কি, এই মেয়ে আমাদের বাড়িতে বাসা ভাড়া থাকে? জি স্যার। মেয়েটার নাম মিন্নু ইসলাম মুন, ক্লাস 8-এ পড়ে। আর ওর একটা ছোট ভাই আছে, ক্লাস 4-এ পড়ে, নাম মিন্নয়। বাই দ্য ওয়ে আবিদ, তোর চয়েস ঠিক আছে, বাট প্রবলেম হলো মেয়েটির মা কানে দরজাল আর মেয়েটির বাবা এখানে থাকে না। আশেপাশের মানুষ বলে নাকি ওদের বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে। ওর মায়ের আবার কাঁচা মালের ব্যবসা, তবে খুব ভালো একটা চলে না। মুনের বিষয়ে এইসব শুনে বেশ খারাপ লাগে আবিদের। কিন্তু আবিদ, তোর বাবার এই গোল্লা বাড়িতে বেশ সুনাম আছে, তোদের পাওয়ারও বেশি। এই গোল্লা বাড়িতে বেশিরভাগ দোকানগুলো তোদের। আঙ্কেল কি মেনে নেবে মনকে? এত কিছু এখন ভাবতে চাইছি না। নীরব মেয়েটাকে প্রথম দেখে আমি প্রেমে পড়েছি বলতে পারিস, লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু দোস্ত, মনের মা যদি জানতে পারে, তাহলে মনের যে কি অবস্থা হবে ভাবতেই আমার পুরো শরীর শিউরে উঠছে। চিন্তিত ভঙ্গিতে বলল সুমিত। মানে কি বলতে চাইছিস তুই? সময় হলে জানতে পারবি আবিদ। আবিদ কিছু না বলে মনের পিছু পিছু যেতে লাগলো। আবিদ যেতেই নীরব বলে উঠল, সুমিত, বোন তো কয়েক মাস হলো আবিদের বাসায় ভাড়া থাকে, আর আবিদ জানে না। হতে পারে, কিন্তু আমার ভয় হচ্ছে। অন্য কিছু দেখ, নীরব আবিদরা মন্দির থেকে বংশ মর্যাদা বলিস আর টাকা পয়সা সব দিক দিয়ে বড়। আন্টি আঙ্কেল মনে হয় মানবে না। আঙ্কেল আন্টি মানবে কিনা সেটা তো পরের ব্যাপার। সুমিত, তার আগে মনের মা জানতে পারলে তাহলে কি হবে বুঝতে পারছিস? দেখা যাক কি হয়। মুন আর সঞ্জু কোচিং শেষ করে গল্প করতে করতে বাসার দিকে ফিরতে লাগলো, কিন্তু তখনও আবিদকে সঞ্জু বা মুন কেউ খেয়াল করেনি। মুন সঞ্জুকে বিদায় দিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখে মুন তার মা আলিয়া বেগম রিনমাকে অকথ্য ভাষায় গালাগাল করছে। মুনকে দেখতে পেয়ে আলিয়া বেগমের রাগ যেন আরো বেড়ে গেল। বসা থেকে উঠে তেড়ে আসলো মুনের দিকে। এদিকে মায়ের এমন রূপ দেখে মুনের জান যায় যায় অবস্থা। মুন খুব ভালো করেই বুঝতে পারছে আজ ওর কপালে শনি নাচছে। মুনের ভাবনার মাঝেই আলিয়া বেগম মুনের চুলের মুঠি ধরে হির করে রুমে টেনে নিয়ে অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলে, তোকে কাল বলেছিলাম না আমার সব কাপড় ধুয়ে দিতে? হ্যাঁ, দিস নাই কেন? আম্মু, আমার হাতে ভীষণ ব্যথা ছিল, তাই আজ তুই নাই, কাল ধুইয়া দি। কুত্তার বাচ্চা, তাইলে আমি কাল কি পরমো? তোর বাপ তো আমার ঘরে তোগো দুই ভাই বোন রে ফেলাই থইয়া নিজে জাহাজে জাহাজে গিয়া ঘুরতাছে, কোনো খরচ দেয় না। আমি একে একটা মহিলা কত দিক সামলামো? মরতে পারিস না তুই? বোন চুপ করে কেঁদে চলছে। বোনকে এভাবে কাঁদতে দেখে আলিয়া বেগমের মেজাজ যেন আরো বেড়ে গেল। রান্নাঘর থেকে চলা কাঠ এনে বেধরম পেটাতে লাগলো মনকে। চিৎকার করে কাঁদছে মন। রিনময় সাহস দেখিয়ে মায়ের হাতের মার থেকে বোনকে বাঁচাতে না পেরে নীরবে কেঁদে যাচ্ছে মৃন্ময়। তখনই ঘরে হুড়মুড় করে আবিদের মা মনিরা বেগম। এভাবে বাড়িওয়ালাকে আসতে দেখে হক চুকিয়ে যায় আলিয়া বেগম। আপা, কি হয়েছে? এইভাবে মেয়েটাকে মারছেন কেন? কি বলবো ভাবি বলেন? মেয়েটাকে সকালে বলে গেছি আমার কাপড়গুলো ধুয়ে রাখতে, কিন্তু এসে দেখি সব আধোয়া, কিছু হয়নি। এই সামান্য কারণে এতটুকু মেয়ের গায়ে হাত দিবেন? আপা, এতটুকু দেখলে কি হবে? হাড় বজ্জাত মেয়ে, নিজের পেটে ধরেছে তো তাই জানি। আপা, আপনি এই কথাগুলো কি করে বলেন? আপনি যখন কাজে বেরিয়ে যান তখন এই পুচকি মেয়ে পুরো সংসার সামলায়। যে সময় মেয়েটার খেলার সময়, সেই সময় মুন আপনার সংসার সামলাচ্ছে। এটা কি কম? আর এতটুকু মেয়েকে বলছেন আপনার কাপড় ধুয়ে দিতে?
মুনের হয়ে কথা বলাটা যেন আলিয়া বেগমের পছন্দ হলো না। তিরিক্ষি মেজাজে আবিদের মাকে বলে উঠল, দেখুন ভাবি, এটা আমার সংসার, আমি যেমন চাইবো তেমনটাই হবে। আপনি দয়া করে আমাদের পারিবারিক ব্যাপারে মাথা ঘামাবেন না। মুনের মায়ের কথা শুনে আবিদের মা অপমানিত বোধ করায় আর কিছু না বলে মুনের মাথায় হাত রেখে চলে যায়। আবিদ এতক্ষণ তার মায়ের রুমের জানালার কাছে দাঁড়িয়ে মুনের মায়ের কথাগুলো শুনছিল। মুনের মায়ের কথা শুনে আবিদের যেন মাথায় রক্ত উঠে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে আবিদ দেখে তার মা ভেতরে ঢুকছে। মা, ওই মহিলা তোমাকে এত কথা শোনালো, তুমি কিছু বললে না কেন? কেন কিছু বললাম না জানিস? কারণটা হলো, আমি যদি এখন ওখানে মুনির হয়ে কিছু বলতাম তাহলে আমি যাবার পর মেয়েটা আরো মার খেত। মায়ের কথা শুনে আবিদ কিছুটা দমে যায়, কারণ আর যাই হোক তার ভালোবাসার মানুষটাকে কষ্ট পেতে দেখতে পারবে না আবিদ। আচ্ছা মা, এই মহিলা কি সত্যি ওদের মা? দুর্ভাগ্যবশত হ্যাঁ বাবা, এই কঠিন ধাতু মহিলার মুন আর মিনময়ের জন্মদাত্রী মা। তাহলে ওদের মা বাবা কোথায় মা? আমি যতটুকু মুনের নানির কাছ থেকে জেনেছি, ওনার মেয়ে মানে মুনের মা চামচা টাইপের মুনের বাবার সাথে বিয়ে হয়ে গ্রামে। লোকটা ভীষণ শান্তশিষ্ট শান্তিপ্রিয় লোক, কিন্তু মুনের মা নাকি তার উল্টো, কান থেকে চুন খসলেই চেঁচামেচি করত। মুনের বাবা তার সাধ্য মতন মুনের মায়ের চাহিদা মেটানোর চেষ্টা করত, কিন্তু কখনোই মুনের মায়ের মন জয় করতে পারত না। বিয়ের 1.5 বছরের মাথায় মুনের জন্ম হয়। তার 6 মাসের পর হুট করে একদিন মুনের বাবা উধাও হয়ে যায়। পরে অবশ্য জানতে পারে তিনি জাহাজে চলে গেছেন। কবে আসবে কেউ জানে না। মুনের মা ছিল শক্ত ধাতুতে গড়া। মুনের বয়স তখন 1 বছর। তখন মুনকে তার নানির কাছে পাঠিয়ে দেয়। মুন তার নানা নানির কাছে বড় হতে থাকে, আর মুনের মা আলিয়া মুনের নানার কাছ থেকে কিছু টাকা নিয়ে কাঁচা মালের ব্যবসা শুরু করে। একা একাই থাকতো, আর প্রত্যেক মাসে শেষে মেয়েকে দেখতে যেত। এইভাবে 2 বছর কেটে যায়। মুন তখন তার মাকে চিনতেন না। কতবারই দেখেছে তার মাকে। মুন তার মায়ের কোলে উঠলেই কেটে দিত। তারপর কি হয়েছিল মা? মুনের বাবা কি ফিরে এসেছিল? হ্যাঁ বাবা, এসেছিল, তবে প্রচুর দানা করে। মুনের মা সেসব দানা মিটিয়ে দিয়ে মুনকে নিয়ে আসে। আবার নর্মালি ওদের সংসারটাও চলতে লাগলো। তবে সংসারে টানাটানি থেকেই গেছে, আর আলিয়ার বাজে ব্যবহার। মুনের মা মুনকে কখনো আদর ভালোবাসা দিয়েছে কিনা জানি না, তবে শুনেছি মুনের বাবা মামুন সাহেব তার মেয়েকে চোখে হারাতেন, কিন্তু মুনের মায়ের বাজে ব্যবহারে জন্য তিনি হুটহাট করে চলে যেতেন। মা, আমি শুনেছি মুনের বাবা মায়ের নাকি ডিভোর্স হয়ে গেছে। যা শুনেছ ভুল, কারণ ওদের এখনো ডিভোর্স হয়নি। তাহলে তিনি আসেন না কেন তার সন্তানদের কাছে? কেন আসে না? কারণটা হলো তিনি এখন তার দ্বিতীয় সংসার নিয়ে ব্যস্ত আছে, তাই। হোয়াট? আচ্ছা, তারপর কি হলো? মুন ক্লাস 2-তে পড়ার পরে তখন মিনময়ের জন্ম হয়। মিনময় হওয়ার কয় মাসের আগে থেকেই আলিয়া তার কাঁচামালের ব্যবসা বন্ধ করে দেয়, কারণ ওই অবস্থায় ব্যবসা করা তার পক্ষে সম্ভব ছিল না। মিনময়ের জন্মের 1 মাসের মাথায় আবার মুনের বাবা হুট করে কাউকে কিছু না বলে চলে যায়। আর এদিকে 4 মাসে ঘর ভাড়া, বাজারের দোকানের দানা সবকিছুই মুনের মায়ের ঘাড়ে ফেলে চলে যায়। এইদিকে অথই সাগরে পড়ে যায় মুনের মা। 2টো দুধের শিশুকে নিয়ে হিমশিম খাচ্ছে। দিশা না পেয়ে মুনের মা ঘরের আসবাবপত্র বিক্রি করে দিয়ে মুন আর 1 মাসের মিনময়কে তার নানা নানির কাছে পাঠিয়ে দেয়। তারপর খুলনায় চলে আসে আর অন্য বাসা ভাড়া নেয়। মিনময়ের যখন 2 বছর বয়স তখন মুনের নানা মারা যায়। তখন বাধ্য হয়ে মুনের মা ওদের খুলনায় নিয়ে আসেন। খুলনায় এনে লাইন অন স্কুলে 4র্থ শ্রেণীতে ভর্তি করে দেয় মুনকে।
আর আমাদের বাড়িতে বাসা ভাড়া নিয়ে কয় মাস হলো? আবিদের মায়ের কথা শেষ হতে মনের নিকট কান্নার আওয়াজ পেয়ে চমকে ওঠে তখনই। আবিদের মায়ের কথা শেষ হতে মনের বিকট কান্নার আওয়াজ পেয়ে চমকে ওঠে তখনই আবিদ আর মনিরা বেগম ছুটে যায় মুনদের ঘরে। মুনদের ঘরে এসে আবিদ দেখতে পায় মুন ফ্লোরে বসে হাত ধরে বসে আছে। আবিদ মুনের বাম হাতের দিকে তাকিয়ে দেখে মুনের হাত অনেকটা কেটে গেছে। আবিদ পকেট থেকে রুমাল বের করে মুনের কাটা হাতে চেপে ধরে। মনিরা বেগম মুনের কাটা রক্তমাখা হাত দেখে আগুন দৃষ্টিতে আলিয়া বেগমের দিকে বলতে লাগল, আপা এইভাবে ওই ছোট মেয়েটাকে আঘাত কি করে করতে পারলেন আপনি? আলিয়া বেগম আবিদের মায়ের কথা অপেক্ষা করে রাগে ফুসফুস করতে রুম থেকে বেরিয়ে যায়। আলিয়ার এমন ব্যবহার দেখে মনে মনে ভীষণ ক্ষুব্ধ হয় মনিরা বেগম। আবিদ, মুনের হাতে ব্যান্ডেজ করে দে। জি আম্মু। মন অবাক হয়ে আবিদের দিকে তাকিয়ে আছে। মন এই বাড়িতে ভাড়া আসার পর অনেকবার দেখেছিল আবিদকে, কিন্তু আবিদ কখনো দেখেনি মনকে। কারণ মন আবিদ বা তাদের ভাইদের দেখলে ঘর থেকে বের হতো না, কারণ কখন আলিয়া বেগম বাইরের মানুষদের সামনে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে দিতে পারে। এই ভয়ে সব সময় আড়ালে থাকার চেষ্টা করেছে মন। আবিদের মুখ থমথমে হয়ে আছে। মনের ওপর এমন নির্যাতন দেখে আবিদের ভীষণ রাগ, সাথে কষ্ট হচ্ছে, কিন্তু আবিদ নিরুপায় মনের হয়ে কথা বলার কোনো অধিকার আবিদের নেই। আর যদি বলেও তাহলে এর ঝাল যে মনের ওপর থেকে যাবে এটা আবিদ খুব ভালো করে জানে। সূর্যের কিরণ মুখে পড়তে মন তার অতীতের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। সূর্যের কিরণ যেন মুহূর্তে সব অন্ধকার কাটিয়ে আলোকিত করছে। মন ভাবছে যদি সত্যি এমনটা হতো, তার অন্ধকারময় জীবনটা সুখের কিরণে আলোকিত হয়ে উঠবে। মন শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে দেয়াল ধরে উঠে রুমে ঢুকে দেখে হৃদ একাই বিছানায় ঘুমিয়ে আছে। মন কাপড় পাল্টে রান্নাঘরে এসে ঝটপট রুটি বানিয়ে সেকে নিয়ে আলু ভাজি ডিম পোচ করে ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়ে পুরো ঘর পরিষ্কার করতে লাগলো। সকাল 8টা নাগাদ মন সব কাজ শেষ করে সোফায় বসতে রিয়ানা বেগম দরজা খুলে বাইরে এসে দেখে মন সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। রিয়ানা বেগমের যেন মনের এই শান্তি সহ্য হচ্ছে না। তিনি রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে নিয়ে মনের গায়ে পুরো ঠান্ডা পানি ঢেলে দেয়। ঠিকমতো ঘুম না হয় মন ক্লান্তিতে সোফায় বসে ঘুমের মতো পড়তেই শরীরে ঠান্ডা কিছু অনুভব করে। মনের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে উঠে মন ঠান্ডায় দাঁতের সাথে দাঁত লেগে যাচ্ছে। তাকিয়ে দেখে রিয়ানা বেগম রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে তার দিকে। কি রে নবাবজাদি বেডি, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ, এমনিতে শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপর আবার ঠান্ডা পানি পড়েছে। মনের মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। মনকে কিছু বলতে না দেখিয়ে রিয়ানা বেগম যেন আরো তেতে উঠল। গতকাল ঘটে যাওয়া কাণ্ডের রাগ আজ যেন বিস্ফোরণের মতো কাজ করলো রিয়ানা বেগমের উপর। মনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলতে লাগলো, কাল শ্বশুরকে দিয়ে অনেক কথা শুনিয়েছিস, কিন্তু তোকে বাঁচাবে কে? কথাটা বলেই শয়তানি হাসি দিল রিয়ানা বেগম। রিয়ানা বেগমের মুখে হাসি দেখে বুঝতে পারল আজও তার কপালে দুঃখ আছে। রিয়ানা বেগম গটগট করে নিজের রুমে চলে যেতে মন উঠে কাপড় পাল্টাতে চলে যায়। মনের কেন যেন খুব ঠান্ডা লাগছে। মন বুঝতে পারছে তার জ্বর আসছে। মন রুমে গিয়ে কোনো রকম ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় পরে নেয়। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে দেখে মনের যেন সারা শরীর আবার গলিয়ে আসছে। মন দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। বমি করে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে দেখে হৃদ প্রিয়ন্তীর অশ্রুদয় ঠোঁট ডুবে আছে। এখানে যে মন নামের কোনো প্রাণী আছে এটা দুজনের কেউ নজর দিচ্ছে না, বরং নিজেদের দিকেই মনোনিবেশ করে যাচ্ছে। মন সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। মনের চিৎকার শুনে প্রিয়ন্তীকে ছেড়ে দিয়ে মনের দিকে তীরে এসে মনের গলা চেপে ধরে বলে, মাইয়া, তোর এত বড় সাহস, আমার সামনে তুই গলা উঁচু করে কথা কস? আজ তোর সব তেল আমি মারবো। প্রিয়ন্তী বেবি, তুমি এখন দরজাটা বাইরে থেকে আটকে নিজের রুমে যাও তো। ভাইয়া। প্রিয়ন্তী হৃদের কথা মতো রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। হৃদ এতক্ষণ মনের গলা হালকা করে চেপে ধরলেও ও এবার বেশ শক্ত করে চেপে ধরে মন দম নিতে পারে না, ছটফট করতে লাগলো। আর হৃদের ঠোঁটের কোণে পৈশাচিক হাসি যেন আজই মন নামের অভিশাপ থেকে তার জীবন থেকে সে তাড়াবে। কিন্তু তার আগেই মন হৃদকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কাশতে থাকে মন। এদিকে হৃদকে এভাবে ধাক্কা দেয় হৃদ ভীষণ রেগে যায়, কিন্তু পরক্ষণে মনের চোখে মুখের অবস্থা দেখে হৃদ ভীষণ ভয় পেয়ে যায়। মনকে ধরে বিছানায় বসিয়ে গ্লাসে পানি নিয়ে মনের মুখের সামনে ধরে।
মন পানি দেখে দ্রুত পানি খেয়ে নেয়। কিছুক্ষণ পর মন স্বাভাবিক হলে হৃদ মনকে বিছানার সাথে দুহাত চেপে ধরে বলতে লাগলো, তোকে আমি প্রথম দিন বলেছিলাম আমার কাছ থেকে দূরে থাকবি। আমি তোকে বউ হিসেবে মানি না, যতদিন না তোর মা আমাকে 10 লক্ষ টাকা দিছে। আর একটা কথা, কখনো আবার আর পিয়ন্তের মাঝে আসার চেষ্টা করবি না, কারণ আমি পিয়ন্তিকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। আর বাবা তোকে জোর করে আমার সাথে গাইয়ে দিয়েছে। মন সাথে সাথে বলে উঠল, তুমি মেনে নিয়ে তখন পালিয়ে যেতে, তাহলে এই নরকে পড়ে পচতে হতো না। হৃদ দাঁতে দাঁত চেপে আবার বলে উঠল, কি ভেবেছিলে আমি পালাতে চাইনি, চেয়েছি আর পালাতেও ছিলাম, কিন্তু বাবার লোকেরা আমাকে খোঁজে পেয়ে যায় আর বাবার কাছে নিয়ে আসে। বাবা সেদিন কঠিন গলায় বলেছিল, আমি যদি তোকে বিয়ে না করি তাহলে আমাকে তার সম্পত্তি থেকেও এক পোনাও দিবে না, বরং ত্যায্য করে দিবে। তাই বাধ্য হয়ে তোর মতো কালীকে বিয়ে করতে বাধ্য হয়েছি। মন এতদিন জানতে পারলো ওকে বিয়ে করার আসল কারণ ত্যায্য হওয়া আর সম্পত্তি পাওয়ার লোভে ওকে বিয়ে করেছে। মনের যেন কলিজাটা ফেটে যাচ্ছে, কষ্টে কিছু আফসোস। এই কষ্টের ভাগ কাউকেও দিতে পারবে না, নিজের ভেতরে গুমড়ে গুমড়ে মরতে হবে। হৃদ মনের কোনো রেসপন্স না পেয়ে মনের হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে পড়ে। তোকে তো আমার জীবন থেকে যেতেই হবে, সেটা হোক আজ বা কাল। মন হাতের ব্যথায় কুকড়ে উঠছে, কিন্তু কিছু না বলে চুপ করে কেঁদে যাচ্ছে। হৃদ আরো কিছু বলতে যাবে, তখন বাইরে থেকে দরজা খোলার আওয়াজ পেতে হৃদ মনকে ছেড়ে দিয়ে সরে যায়। তখনই রিয়ানা বেগম ঘরে প্রবেশ করে। বাবু, তুই ঘুম থেকে উঠে গেছিস? হ্যাঁ মা, উঠে গেছি, কিন্তু তুমি এখানে? এসেছে, আর সাথে এনজিকে একটু শিক্ষা দিতে এসেছি। কাল তোর বাপ এই মাইয়াটার জন্য আমারে থাপ্পড় মারছে। যতক্ষণ না এই থাপ্পড়ের সুদ নিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। প্রচন্ড রেগে বলল রিয়ানা। তাহলে তো আমি তোমাকে তোমার প্রতিশোধ নিতে হেল্প করতে পারি মা। না বাবু, তুই নাস্তা করে অফিসে যা, একে তো আমি দেখে নিচ্ছি। আর ভালো কথা, পিয়ন্তি কিছু কেনাকাটা করতে যাবে, তুই বিকেলে ফিরে ওকে নিয়ে মার্কেটে যাবি। ঠিক আছে মা, আজ তো আমার হাফ ডে, আমি বিকেলে ফিরে আসবো। বাবু, আর তুই আমার সাথে আয়। বাবুর বাপ ও বাসায় নেই, তার কাজে সে চলে গেছে। এখন তোকে কে আমার হাত থেকে বাঁচায় আমি দেখবো। কথাগুলো বলে মনের বাহু শক্ত করে ধরে টেনে হিচড়ে ড্রয়িং রুমে নিয়ে যায়। মন ব্যথায় কুকড়ে উঠছে, কারণ এখনো রিয়ানা বেগম মনের বাহু শক্ত করে চেপে ধরে আছে। ওই বান্দেজি, আমার গায়ে হাত তোলার শাস্তি তোকে তো পেতেই হবে। কথাটা বলে রিয়ানা বেগম মনের হাত ছেড়ে দিয়ে রুম থেকে কারি কারি কাপড় ড্রয়িং রুমে এনে ফ্রিজ থেকে টমেটো কেচাপ বের করে পরিষ্কার কাপড়ে ঢেলে দেয়, আর ফ্রিজে রাখা বাসি তরকারি কিনে কাপড়ে ঢেলে দিল। মন হা করে দাঁড়িয়ে তার শাশুড়ির কাণ্ড দেখছে, তবে মোটেও অবাক হয়নি, কারণ গত 1 বছর ধরে এমন ঘটনা 2 দিন পর পরই হতো। সেই সব দিনের থেকে আজ কাপড়ের সংখ্যা অনেক বেশি। তার উপর গতকাল থেকে পেটে দানা পানি কিচ্ছু না পারায় মনের শরীর যেন ভেঙে পড়ছে। মন ভেবে পাচ্ছে না এতগুলো কাপড় আজ কি করে ধরে ধুবে সে। এর মাঝে হৃদ অফিসের ড্রেস পরে রেডি হয়ে এসে মনের উদ্দেশ্যে বলে, এই মেয়ে, আমাকে নাস্তা দাও, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। মন ধীর পায়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে হৃদের প্লেটে রুটি, আলু ভাজি আর ডিম পোচটা দিয়ে সরে আসতে নিতে ফুট করে প্রিয়ন্তী মনের সামনে এসে দাঁড়িয়ে ন্যাকা গলায় মনকে বলতে লাগলো, ভাবি দেখো না, আমার এই ড্রেসটা নোংরা হয়ে গেছে, তুমি প্লিজ একটু ধুয়ে দিবে। মনের ইচ্ছে করছে প্রিয়ন্তীকে ছাটিয়ে এক চড় মারতে, কিন্তু আফসোস বোন তা আজ করতে পারবে না, নাহলে হয়তো আজই তার এ বাড়িতে শেষ দিন হবে। মন না চাইতেও মুখে প্লাস্টিক হাসি এনে প্রিয়ন্তীর হাত থেকে ড্রেসটা নিয়ে বলে, ঠিক আছে প্রিয়ন্তী, আমি তোমার জামাটা ধুয়ে দেব। প্রিয়ন্তী মনের দিকে তাকিয়ে শয়তানির হাসি দিয়ে চলে যায়। প্রিয়ন্তীর এ কাজে রিয়ানা বেগম বেশ খুশি হন। মা মরা মেয়ে প্রিয়ন্তী, ছোটবেলা থেকে খুব আদরে মানুষ করে। রিয়ানা বেগম দুধে আলতা, গায়ের রং হরিণীর মতো, দুটো চোখ, লাল টকটকে ঠোঁট জোড়া। মেয়েটাকে পরীর থেকে কোনো অংশে কম লাগে না রিয়ানা বেগমের কাছে। রিয়ানা বেগম অনেক আগে থেকে মনে মনে ঠিক করে রেখেছিলেন প্রিয়ন্তীকে নিজের একমাত্র ছেলের বউ করে নিজের কাছেই রেখে দিবেন, কিন্তু তার গুণধর স্বামীর জন্য সে আশায় জল ঢেলে কোত্থেকে চাপা গায়ের রঙের মেয়েটাকে আমার বাবু শোনার জন্য ধরে আনে। সেই দিনই রিয়ানা বেগম মনে মনে প্রতিজ্ঞা করে মনকে যে করেই হোক এই বাড়ি থেকে বিদায় করে প্রিয়ন্তীকে ছেলের বউ করবে। আর তাই তো মনের উপর বিয়ের প্রথম দিন থেকে অত্যাচার করা শুরু করে দেয় রিয়ানা বেগম। 2 ঘন্টার ভেতরে
মুন কাপড় ধুয়ে রান্নাঘরে দৌড়ে আসে, কারণ চুলে রান্না চাপিয়ে মুন কাপড় ধুতে চলে যায়, কিন্তু রান্নাঘরে এসে দেখে তরকারি খানিকটা লেগে গেছে। তা দেখে মুন ভয় পেয়ে যায়, কারণ এর আগে একবার তরকারি পুড়ে যাওয়ায় রিয়ানা বেগম মুনের হাত গরম তরকারিতে ডুবিয়ে দেয়। সেই কথা ভাবতেই মুনের শরীর যেন ভয় কাঁপতে লাগলো। এদিকে সকালে রিয়ানা বেগম মুনকে কিছু খেতে না দিয়ে কাপড় কাচতে পাঠিয়ে দেয়। কাপড় অর্ধেক কেচে এসে মুন রান্না চড়িয়ে আবার কাপড় কাচতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রান্নাটা আজ অনেকটা পুড়ে গেছে। মুন দ্রুত চুলা বন্ধ করে তরকারিটা নামিয়ে আনে। তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। মুন দরজাটা ছুটে যায় দরজা খুলতে। দরজা খুলে সামনে তাকিয়ে মানুষটাকে দেখিয়ে মুন যেন পাথর হয়ে গেল। এদিকে সকালে রিয়ানা বেগম মুনকে কিছু খেতে না দিয়ে কাপড় কাচতে পাঠিয়ে দেয়। কাপড় অর্ধেক কেচে এসে মুন রান্না চড়িয়ে আবার কাপড় কাচতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রান্নাটা আজ অনেকটা পুড়ে গেছে। মুন দ্রুত চুলা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেয়। তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। মুন দরজা ছুটে যায় দরজা খুলতে। দরজা খুলে সামনে তাকিয়ে মানুষটাকে দেখে মুন যেন পাথর হয়ে গেল। বিয়ের 1 বছর পর আজ প্রথম আলিয়া বেগম বোনের চোখের সামনে দাঁড়িয়ে আছে। বোন ভেবে পায় না তার মাকে আল্লাহ কোন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এতটা কঠিন হৃদয়ের মা কি করে হতে পারে? এমনটা নয় সে তার সৎ মেয়ে, বোন তার নিজের রক্ত, তারপরও কেন এই ব্যবহার, এটা মন কখনোই ভেবে পায় না। হঠাৎ আলিয়া বেগমের কথায় মন তার ভাবনা থেকে বের হয়ে আসে। কি হয়েছে মন? তোর শ্বশুর আমাকে ফোন করে তোকে এখান থেকে নিয়ে যেতে বললো কেন? বিরক্তি চোখে তাকিয়ে বলল আলিয়া বেগম। আলিয়া বেগমের কথা শুনে মন বুঝতে পারল তার মায়ের এখানে আসার কারণ। তবে এখন যদি রিয়ানা বেগম তার মাকে দেখতে পায় তাহলে মাকে অপমান করতে দ্বিতীয়বার ভাববে না। আলিয়া বেগম মনকে ঠেলে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এদিকে রিয়ানা বেগম নিজের রুমে বসে হিন্দি সিরিয়াল দেখায় ব্যস্ত, কিন্তু কলিং বেলের আওয়াজ পেয়ে তিনি ড্রয়িং রুমে এগিয়ে যান কে এসেছে সেটা দেখতে। তখনই মনের মাকে দেখে চিনতে না পেরে জিজ্ঞেস করে, এই আপনি কে আর আমার বাড়িতে কি চান? আপনি রিদ, জামাই বাবাজির মা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মনের মা বেআইন। মনের মা বলায় রিয়ানা বেগম আপাত মস্তক আলিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আজ প্রথমবার মেয়ের শ্বশুর বাড়িতে এসেছেন, তাও খালি হাতে। সামান্য মিষ্টি ফলও আনতে পারেননি? কি ভিখারি ঘরের আমার বাবু সোনার বিয়ে করালো রে বাবা। রিয়ানা বেগমের ঠেস মারা কথা শুনে আলিয়া বেগম খেপে ওঠে। কি বলতে চান বেন? আমরা ভিখিরি? তা নয় তো কি। হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়ি আসছেন খালি হাতে, আর বিয়ের সময় মেয়েকে পাঠাইছেন খালি হাতে কেন? কারণ আপনার স্বামী এমন কিছু চায়নি তাই। এরপরও যখন আপনাকে ফোন করে 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলাম, আপনি কি টাকাটা দিয়েছেন? দেখুন বেআইন, আমার পক্ষে এতগুলো টাকা আপনাদের দেওয়া কোনো দিন সম্ভব না, কারণ আমার ছোট্ট দোকান থেকে খুব সামান্য আয় হয়, যা দিয়ে আমি আমার সংসার চালাই। ও, তাহলে নতুন বাড়ি কি করে করলেন বিয়ান? কে দিল? আপনি এত কথা কি করে জানেন? আমরা এত কিছু কি করে জানি এটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি এগুলো কি করে করলেন? আমি আমার সেভিংস থেকে করেছি। বাহ, তাহলে কিছুক্ষণ আগে যে বললেন আপনার পক্ষে টাকাগুলো দেওয়া সম্ভব নয়। দেখুন বেআইন, আমি আপনাকে কৈফিয়ত দিতে চাই না। আপনার স্বামীকে ডাকুন। কেন, তাকে দিয়ে আপনার কি কাজ? তিনি আমাকে ফোন করে আসতে বলেছে আর বলেছে মনকে নিয়ে যেতে বলেছে। আলিয়া বেগমের কথা শুনে অগ্নি দৃষ্টি দিয়ে মুনের দিকে তাকালো। মুন তার শাশুড়ির চোখের চাহনি দেখে চোখ নামিয়ে দিল। রিয়ানা বেগম মনে মনে ভাবতে লাগলো, না, এই মেয়েটাকে এভাবে যেতে দেওয়া যাবে না। ওর জন্য বাবুর বাবা আমার গায়ে হাত তুলেছে, এর প্রতিশোধ না নিয়ে এই মেয়েটাকে আমি ছাড়ছি না। দেখুন বিয়ান, রিদ এর বাবা আপনাকে কি বলেছে এটা আমি জানি না, তবে বৌমা কোথাও যাবে না এখন, কারণ বাবুর বাপে কেউ বাড়িতে নেই। তার মানে মনকে নিয়ে যেতে হবে না? না। রিয়ানা বেগমের কথা শুনে মনের মায়ের চোখে মুখে খুশির ঝলক ফুটে উঠল। মনকে নিয়ে যেতে হবে না বলে ভীষণ খুশি আলিয়া বেগম। তাহলে এখন আমি আসি বেআইন। আপনার ইচ্ছা। রিয়ানা বেগম মুখ বাঁকিয়ে কথাগুলো বলে নিজের রুমের দিকে হাঁটা দিল, কারণ তার প্রিয় সিরিয়াল শুরু হবার সময় হয়ে গেছে। মন, তোর শ্বশুর কেন তোকে নিয়ে যেতে বলেছে তা আমি জানি না, তবে এরপর থেকে এ বাড়ি থেকে আমার কাছে যেন
কোনো নালিশ বা ফোন না আসে। এই বাড়ি এখন তোমার বাড়ি, মানিয়ে গুছিয়ে নিবে, শ্বশুর শাশুড়ির কথা মেনে চলবে। আর একটা কথা, ছোটবেলা থেকে অনেক টাকা তোমার পিছনে খরচ করেছি আমি, এবার দয়া করে আমাকে একটু রেহাই দে। আর পারছি না তোদের ভাই বোনকে টানতে। আর 10 লাখ কেন, 10 টাকাও তোর পিছনে খরচ করতে পারবো না। তোর বিয়ে হয়েছে, আমার অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। আলিয়া বেগমের কথা শেষ হবার আগে মন বলে উঠল, আম্মু তুমি কেমন আছো? আর মৃন্ময় কেমন আছে? মুনের প্রশ্ন শুনে আলিয়া বেগম বেশ বিরক্ত হয়ে পড়লেন। ভালো আছি আমরা, আর আমি এখন আসছি। কথাটা বলে বেরিয়ে গেল আলিয়া বেগম। মুনের বড্ড মন খারাপ লাগছে এটা ভেবে তার মা একবার জিজ্ঞাসা করল, না মুন তুই কেমন আছিস? মুনের দু চোখ ভরে এলো। নিজের এই কষ্টগুলো না পারে কাউকে বলতে, না পারে সইতে। চোখের পানি মুছে দরজা আটকে রান্নাঘরে গিয়ে বাকি রান্না সেরে কাপড় দিয়ে গোসল করে নেয়। মাথাটা প্রচন্ড ব্যথা করছে, মনের হাত পাও ছেড়ে দিয়েছে, উঠে দাঁড়ানোর শক্তি নেই। কিন্তু এটা মানতে নারাজ রিয়ানা বেগম। দুপুরে খাবার দিতে দেরি হওয়ায় রিয়ানা বেগম রেগে মনের চুলের মুঠি ধরে ড্রয়িং রুমে এনে ফেলে। নটির বেটি, তোর এত বড় সাহস, আমার কথার অবাধ্য হোস? তোর ওই মা আইসা তোকে এই সাহস দিয়েছে, তাই না? আর তোর এই সাহসের আমি কি দেখ তুই? রিয়ানা বেগম হাতের কাছে কিছু না পেয়ে রান্নাঘরে গিয়ে খুন্তি আগুনে লাল টকটকে করে পুড়িয়ে নিয়ে আসে। আম্মা আমি সত্যিই অসুস্থ, গায়ে জ্বর আমার। কাজের কথা বললে তোর জ্বর উঠে যায়, এটা আমি বুঝি না ভেবেছিস? কাল তোর জন্য বাবুর বাপ আমারে থাপ্পড় মারছে, তোরে আমি ছেড়ে দিমু ভাবছিস? আম্মা আমি কি দোষ করেছি? আপনি আমার সাথে এমন করছেন কেন আম্মা? চুপ, একদম চুপ। আমাকে আম্মু ডাকবি না, আমি তোর আম্মু না। তুই আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিস। তোর মতো ফকিন্নিকে আমার ঘরের বউ করতে হয়েছে। তোর মা বাবুর বাপকে কি জাদু করেছে আল্লাহ জানে, যে তোর মতো কালীকে আমার রাজপুত্রর মতো বাবুর সোনার বউ করে এনেছে। রিয়ানা বেগমের মুখের এত বাজে কথা শুনে মন যেন কোনো শব্দই খুঁজে পেল না। আচমকা রিয়ানা বেগম গরম খুন্তিটা মনের পিঠে চেপে ধরে মন সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো। মনের চোখে পানি দেখে রিয়ানা বেগমের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। রিয়ানা বেগম গরম খুন্তিটা রান্নাঘরে রেখে ডাইনিং টেবিলে বসে পরে খাবার থেকে প্রিয়ন্তী এতক্ষণ হৃদের সাথে ফোনে কথা বলছে। হঠাৎ মনের কান্নার আওয়াজ শুনে কেটে দিয়ে বাইরে এসে দেখে মন ফ্লোরে বসে কাঁদছে। পিঠের দিকে খেয়াল করতে দেখে খানিকটা পড়ে গেছে। প্রিয়ন্তীর বুঝতে বাকি নেই এটা কে করেছে। প্রিয়ন্তী আস্তে করে মনের হাত ধরে উঠিয়ে সোফায় বসিয়ে বলে, তুমি এখানে বসো, আমি রুম থেকে মলমটা নিয়ে আসছি, বেশ খানিকটা পড়ে গেছে তো। প্রিয়ন্তীর কথা শুনে মন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, যার কপাল জন্ম থেকেই পোড়া, তার এতটুকু পিঠ পুড়ে যাওয়াতে কিছু হয় না প্রাণ। মনের কথাগুলো শুনে প্রিয়ন্তীর বুকের ভিতর কেমন যেন ছ্যাদ করে উঠল। প্রিয়ন্তীর কেন যেন মনে হচ্ছে এই সব কিছু ওর জন্য হচ্ছে। প্রিয়ন্তী চুপচাপ রুম থেকে মলমটা নিয়ে মনের পিঠে লাগিয়ে দিয়ে রিয়ানা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, খালামণি আমি ভাবিকে রুমে নিয়ে যাচ্ছি, ওখানেই খাবারটা খেয়ে নিবে। কোনো খাবার হবে না, ওর আজ সারা দিন না খেয়ে থাকবে ওই বেজি। বুক বাকিয়ে কথাগুলো বলল রিয়ানা বেগম। প্রিয়ন্তী তার খালামনির কথা গায়ে না লাগিয়ে মুখকে ধরে নিজের রুমে নিয়ে যায়। ভাবি তুমি এখানে বসো, আমি তোমার খাবারটা নিয়ে আসি। না প্রিয়ন্তী, আমার জন্য তোমার খাবার আনতে হবে না, আমার খিদে নেই। ভাবি একটা কথা বলি, তুমি আমাকে ঠিক যতটা খারাপ মনে করো না কেন, আমি কিন্তু অতটাও খারাপ নই। আমি অত রক্ত মাংসে গড়া একজন মানুষ ভাবি। আমিও প্রিয়ন্তী কথাটা বলতে গিয়েও বলল না, বরং দ্রুত রুম থেকে বেরিয়ে গেল যেন আরো একটু হলেও কোনো সত্যি কথা ওর মুখ থেকে বেরিয়ে যেত। কেন যেন প্রিয়ন্তীর সন্দেহ হলো ওর কথার দ্বারা, কিন্তু সন্দেহ নিয়ে ভাবার কোনো শক্তি বিন্দু মাত্র শরীরে অবশিষ্ট নেই মনের। মনের দু চোখ জোড়া যেন বুঝে আসছে। তখনই প্রিয়ন্তী খাবার নিয়ে রুমে প্রবেশ করে। একটা প্যারাসিটামল খেয়ে নিবে। এগুলোও নিয়ে যাও প্রিয়ন্তী, মার খাবার বা ওষুধের কোনো প্রয়োজন নেই। ভাবে এটা তোমার রাগের কথা, কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, খাবার না খেলে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। তাহলে তো তুমি আর অন্যের বিরুদ্ধে আওয়াজই তুলতে পারবে না, না পারবে মাথা তুলে দাঁড়াতে। মন প্রিয়ন্তীর কথা শুনে হতবাক, কারণ এমন কথা যে এগুলো
তারই আপনজনদের বিরুদ্ধে বলছে, কিন্তু কেন? প্রিয়ন্তী মনকে এভাবে তাকাতে দেখে মুচকি হেসে বলে, আমি জানি ভাবি আমার হাতের স্পর্শে তোমার সারা শরীর গুলিয়ে আসে, কিন্তু বিশ্বাস করো এগুলো করতে আমি বাধ্য। এইটুকু বলে থেমে যায় প্রিয়ন্তী। বাধ্য মানে? কিসের বাধ্যবাধকতা তোমার যে অন্য একজনের স্বামীর সাথে বিছানায় যেতেও তোমার বাঁধে না? আর সেই যদি হয় তোমার ভাই। খালাতো ভাই ভাবি। মন আর কিছু বলল না, ভাতের প্লেট নিয়ে নিজে খেতে লাগলো। গতকাল থেকে না খেয়ে থাকায় মন পুরো খাবারটা খুব দ্রুত খেয়ে ফেলে। প্রিয়ন্তী তা দেখিয়ে মনের উপর ভীষণ মায়া হয়। দৌড়ে গিয়ে তার এক প্লেট ভাত তরকারি নিয়ে এসে মনকে দেয়। মন চেটে পুটে পুরো খাবারটা খেয়ে নেয়। ভাবি ওষুধটা খেয়ে আমার রুমে ঘুমিয়ে পড়ো। মন চুপচাপ ওষুধটা খেয়ে বিছানায় গা এলিয়ে দিতে গভীর ঘুমে তলিয়ে যায়। হঠাৎ করে মন শরীরে ভারী কিছু অনুভব করে। ঘুম ছুটে যায় মনের। চোখ মেলে তাকিয়ে দেখে পুরো রুম ঘুটঘুটে অন্ধকার, আর কেউ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মনের ভীষণ অস্বস্তি হতে লাগলো। মন ওই মানুষটার শক্ত হাত থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালিয়ে দেখে। মন চুপচাপ ওষুধটা খেয়ে বিছানায় গা এলিয়ে দিতে গভীর ঘুমে তলিয়ে যায় মন। হঠাৎ করে মন শরীরে ভারী কিছু অনুভব করে। ঘুম ছুটে যায় মনের। চোখ মেলে তাকিয়ে দেখে পুরো রুম ঘুটঘুটে অন্ধকার, আর কেউ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মনের ভীষণ অস্বস্তি হতে লাগলো। মন ওই মানুষটার শক্ত হাত থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালাতে দেখে হৃদ ঘুমিয়ে আছে। মন ভেবে পাচ্ছে না হৃদ এখানে কি করছে। পরক্ষণে মনে পড়লো এটা প্রিয়ন্তীর রূপ, তার মানে হৃদ ওর কাছে নয়, প্রিয়ন্তীর কাছে এসেছে। মন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বাজে। আল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে। রাতে রান্নাটা তো এখনো করিনি। মন দ্রুত রুম থেকে বের হয়ে নিলে প্রিয়ন্তীর সাথে ধাক্কা খেয়ে মন পড়ে যেতে নিলে প্রিয়ন্তী মনকে ধরে ফেলে। ভাবি তোমার লাগেনি তো? আরে তুমি ছুটে যাচ্ছ কোথায়? তোমার শরীর খারাপ? প্রিয়ন্তী, 7টা বেজে গেছে। আমাকে রাতের খাবার তৈরি করতে হবে। আর দেখো, আমি এখন সম্পূর্ণ সুস্থ। চুপ করো ভাবি, আমি খালামণিকে আগেই বলে দিয়েছি তুমি অসুস্থ, আজ তুমি রান্না করতে পারবে না, আর তুমি আজ রেস্ট করবে। তাহলে কে রান্না করবে? আর রাতে খাবার কে তৈরি করবে? খালামণি নিজে করবে, আর আমি খালামণিকে হেল্প করব। মন প্রিয়ন্তীর কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। বিছানা রিয়ানা বেগম যে এত সহজে মেনে যাবে এটা মন কল্পনায় ভাবতে পারেনি। কি ভাবছো ভাবি? প্রিয়ন্তীর কথায় মন ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ও এখানে কেন? আসলে ভাবি হৃদ ভাইয়া বিকেলে ফিরে তোমাকে খুঁজছিল, তুমি আমার রুমে জানাতে উনি এই রুমে এসেছিল। নিচু গলায় বলল প্রিয়ন্তী। হঠাৎ এত দরদ আমার উপর উতলে উঠলো কেন প্রিয়ন্তী? আর তোমাদের শপিং এ বের হবার কথা ছিল। বিকেলে তোমার গায়ে ধুম জ্বর থাকায় হৃদ ভাইয়া যেতে চায়নি, বললো আগামীকাল নিয়ে যাবে। প্রিয়ন্তী এক ঝলক হৃদের দিকে তাকিয়ে নিজের এলোমেলো চুলগুলো খোপা করে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়ন্তী পেছন থেকে ডেকেও সারা না পেয়ে থেমে যায়। সরি ভাবি, আমার জন্য তোমার সংসারটা ভেঙে গেল, কিন্তু আমি যে অসহায়। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে হৃদকে ঘুম থেকে তোলার জন্য এগিয়ে গেল। মন নিজের ঘরে নিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে চুলটা আঁচড়ে খোপা করে নেয়। মনের শরীরটা এখনো খুব দুর্বল লাগছে, কিন্তু শরীরে সে ব্যথা নেই। মন কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে দেখছে 1 বছরে ত্বকের কি পরিবর্তন। আগের থেকে গায়ের রং ময়লা হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, শরীরে অজস্র মারের দাগ, যেগুলো কালশিটে পড়ে গেছে। মন আয়নায় নিজেকে দেখার সময় হঠাৎ খেয়াল করে দুটো চোখ তাকে দেখছে। সে চোখ দুটো আর কারণ নয়, হৃদের। হৃদকে দেখিয়ে মন দ্রুত বেরিয়ে যেতে নিলে হঠাৎ করে মনের মাথাটা ঘুরে যায়। মন পড়ে যেতে নিলে হৃদ মনকে ধরে ফেলে। হৃদ মনকে ভালো না বাসলেও মনের জন্য হৃদের মনের কোণে এক সুপ্ত অনুভূতি আছে, যেটা হৃদ কখনো মনকে বুঝতে দিতে চায় না। হৃদ মনকে দাঁড় করিয়ে বলে উঠল, কি ব্যাপার নবাবজাদি বেটি, আমাকে দেখে কি পড়ে যাওয়ার ভান করছিস? ভাবছিস সেভাবে আমার কাছে আসতে পারবি? এমনটা ভাবার কোনো কারণ নেই হৃদ। আমি যতক্ষণ সজ্ঞানে আছি, আমি বেঁচে থাকতে তোমার মতো নোংরা লোকের কাছে যাওয়ার কথা কল্পনাতেও ভাবতে পারি না। তাহলে যে নিজেকে অপমান করা হবে। মনের কথা শুনে মুহূর্তে হৃদের মাথা যেন গরম হয়ে গেল। হৃদ তার সমস্ত শরীরের শক্তি দিয়ে মনকে থাপ্পড় মারল। মন ছিটকে খাটের কোনায় বাড়ি খেয়ে ফ্লোরে পড়া যায়। মনের শরীর অত্যন্ত দুর্বল থাকায় মন সেন্সলেস হয়ে যায়। মনকে উঠতে না দেখে হৃদ ঘাবড়ে যায়। মনের কাছে গিয়ে দেখে মন সেন্সলেস হয়ে আছে। হৃদ মনকে কোলে তোলে বিছানায় শুইয়ে দিতে খেয়াল করে মনের ঠোঁটের কেটে রক্ত পড়ছে। হৃদ তুলো দিয়ে রক্ত মুছে মলম লাগিয়ে মনের গায়ে কম্বল চাপিয়ে দিয়ে
ওয়াশরুমে ঢুকে যায়। এতক্ষণ রিয়ানা বেগম দরজার কাছে তার ছেলে আর ছেলের বউয়ের কাহিনী দেখছিল। যখনই দেখলো হৃদ মনকে থাপ্পড় মারছে, ওনার ইচ্ছে করছিল হৃদকে বলতে যে মনকে আরো মারতে, কিন্তু তিনি তা বলতে পারবেন না, কারণ বাড়িতে এখন হৃদের বাবা আছে। এই জন্য তিনি শান্ত হয়ে যান। কিন্তু পরক্ষণে হৃদকে যখন দেখলো মনের সেবা করতে, তখন ওনার মাথায় আগুন ধরে যায়। ছুটে যায় প্রিয়ন্তীর রুমে। প্রিয়ন্তী। জি খালামণি, তুমি এখানে কিছু বলবে? বলতেই তো এসেছি। তাহলে বনিতা না করে বলে ফেলো। বাবা আর কত, তোর বাবা কিন্তু তোর ওপর খুব ক্ষেপে আছে। আবিদ, তাতে আমার সত্যি কিছু যায় আসে না আম্মু। লোকটার কথায় সত্যি আমার কিছু যায় আসে না। আবিদ ভুলে যেও না উনি তোমার বাবা হন। সত্যি যদি বলতে পারতাম উনি আমার বাবা। মনিরা বেগম এবার খানিকটা নরম হয়ে বলতে থাকলেন, দেখো বাবা, তুই তো জানিস তোর বাবা নিজের সিদ্ধান্তে অনড়। মনকে কখনো মেনে নিবে না। কেন আম্মু, কেন? মনকে মেনে নিতে কি সমস্যা আব্বুর? কারণটা তুমি খুব ভালো করেই জানো। কারণটা হলো মনের বাবা মা, বিশেষ করে মনের মা। উনি কতটা বাজে লোভী, নিজের লাভ ছাড়া এক পাও এগোয় না। তার ওপরের ব্যবহারের এত খারাপ যে ওনার সাথে কথা বলাও পর্যন্ত যায় না। বনিতা বেগমের কথা শুনে আবিদ চুপ করে আছে, কারণ আবিদ জানে তার আম্মু যা বলেছে তার প্রত্যেকটা কথা সত্য। আবিদকে চুপ থাকতে দেখে মনিরা বেগম আবার বলতে লাগলেন, আবিদ, সব থেকে বড় কথা কি জানিস? মন এখন বিবাহিত, 1 বছর হয়ে গেছে ওর বিয়ে। এখন কেন তুই ওকে ভুলতে পারছিস না? বলে যাওয়াটা কি সত্যি খুব সহজ আম্মু? সহজ না বাবা, কিন্তু তোকে ভুলতে হবে, নিজের না হলেও মনের জন্য। কারণ এখন অন্য বাড়ির বউ। আমি জানি আমার আবিদ সোনা আমার কথা শুনবে। সরি আম্মু, মনকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আমি জানি আমার মন আমাকে ছাড়া ভালো নেই। আমি আমার মনকে ফিরিয়ে আনবো। তুমি জানো না আম্মু, কার সাথে বিয়ে হয়েছে আমার মন পাখির? একটা অমানুষের সাথে, যে কিনা বিয়ের আগে থেকেই নিজের কাজিনের সাথে রিলেশনশিপে আছে। আবিদ, তোকে তোর আব্বু ডাকছে। মেজো ভাইয়া তুমি যাও, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আব্বু খুব রেগে আছে দেখলাম। আবিদ তাচ্ছিল্যের হাসি মনে মনে বলতে লাগলো, মা বাবা তোমরা যত যাই করো না কেন, মনকে আমি ওই নরক থেকে বের করে আনবই। আর এবারই ছোট বউ আমার মন পাখি হবে। তুই ওই মুখপুরীর সাইড হয়ে কথা বলছিস কেন? খালামণি, আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ, কোনো জন্তু না। কি বলতে চাস তুই? তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল রিয়ানা বেগম। আমি কি বলতে চাইছি তুমি ঠিক বুঝতে পারছো খালামণি। যাই হোক, তোমাকে একটা কথা বলছি, ভাবিকে তুমি বউ হিসেবে মেনে নাওনি আর মেনে নেবেও না, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু ভাবি তো একটা মানুষ, এরকম টর্চার করো না প্লিজ। তাহলে কি করতে বলছিস আমার? ওই বেশ্যাকে ঘরে রাখতে? কোনোদিন না, ওকে তো আমি ঘর ছাড়া করবই। প্রিয়ন্তী বুঝতে পারলো তার খালামণি তার কথায় অনড়, মনকে এত তাড়াতাড়ি ছাড়বে না। হৃদ মনের কপালে হাত দিয়ে বারবার চেক করছে জ্বর এসেছে কিনা। রাতে রায়হান আহমেদ হৃদের বাবা খাবার খাওয়ার সময় মনকে না দেখতে পেয়ে রিয়ানা বেগমকে মনের কথা জিজ্ঞাসা করতে রিয়ানা বেগম মুখ বাঁকিয়ে বলতে লাগলো, তোমার বৌমা হলো নুনের পুতুল, টুকা লাগতে মুছে যায়। হৃদের মা, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না, সোজা সোজা বলো কি হয়েছে বৌমা। মাথা ঘুরে পড়ে গেছে, তাই তিনি তার রুমে বিশ্রাম নিচ্ছে। খুন্তির ছ্যাঁকা দেওয়ার কথা লুকিয়ে গেল রিয়ানা বেগম। কি বৌমা অসুস্থ আর তুমি এখানে আমাকে বলছো? হৃদের মা, বৌমাকে ডাক্তার দেখিয়েছো? একটু মাথা ঘুরে গেছে, তার জন্য কি ডাক্তার দেখাতে হবে? ডং দেখে আর বাঁচি না। ফুরুং কেটে বলল রিয়ানা বেগম। রিয়ানা বেগমের কথা শুনে রায়হান আহমেদ চুপ হয়ে গেলেন। তিনি জানেন এখন তিনি যাই বলুক না কেন রিয়ানা তা শুনবে না, তাই চুপ করে রইল। তোমাকে কখন ডেকেছিলাম আবিদ? আবিদ কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবিদ, শুনলাম তুমি নাকি আমাদের পারিবারিক ব্যবসায় হাত লাগাবে না? জি আব্বু। কারণটা কি আমি জানতে পারি? কারণটা হলো আমি নিজের ব্যবসা দাঁড় করাবো। এর আগে 10 লাখ টাকা তুমি নষ্ট করেছিলে, মনে আছে আবিদ? গম্ভীর গলায় বলল আফজাল হোসেন। সময় হলে 10 লাখ টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। আবিদ, আমি তোমাকে 3 মাস সময় দিলাম। তুমি যদি এর ভিতর কিছু করে দেখাতে না পারো, তাহলে তুমি আমাদের বিজনেসে জয়েন করবে। আবিদের বাবার কথা শেষ হতেই আবিদের ফোনটা বেজে ওঠে। আবিদ ফোন বের করে দেখে সুমিতার নাম। আবিদ তার বাবার কথা উপেক্ষা করে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়।
এদিকে আফজাল হোসেন তার ছেলের এত অধপতন দেখে রাগে যেন ফেটে পড়ল। আবেদ, আমি তোমাকে 3 মাস সময় দিলাম। তুমি যদি এর ভিতর কিছু করে দেখাতে না পারো তাহলে তুমি আমাদের বিজনেসে জয়েন করবে। আবিদের বাবার কথা শেষ হতেই আবিদের ফোনটা বেজে ওঠে। আবিদ ফোন বের করে দেখে সুমিতের নাম। আবিদ তার বাবার কথা উপেক্ষা করে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে আফজাল হোসেন তার ছেলের এত অধপতন দেখে রাগে যেন ফেটে পড়ল। হ্যালো সুমিত, মনের কোনো খবর পেয়েছিস? হ্যাঁ দোস্ত, পেয়েছি। তবে বলতে বলতে থেমে যায় সুমিত। সুমিতকে চুপ করে যেতে দেখে আবিদের মনে যেন বোনকে নিয়ে ভয়ের বাসা বাঁধতে লাগলো। সুমিতের এই নীরবতা আবিদের যেন সহ্য হচ্ছে না। সুমিত, তুই সবটা বলবি নাকি আমি আসবো? রেগে বলল আবিদ। না না আবেদ, তুই প্লিজ আসিস না, তাহলে মনের জীবনটা আরো নরকে পরিণত হবে। তুই জানিস না মনের শাশুড়ি আর স্বামী কতটা জঘন্য? আমি ওদের বাড়ির প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পেরেছি ওরা দিনরাত কতটা টর্চার করে মনের উপর। আর তার চেয়ে বড় কথা, তোর কথাই ঠিক, ওই হৃদ হলো একটা জানোয়ার। সারা নিজের কাজিনের সাথে অবৈধ সম্পর্ক রেখেছে মনের সামনে, কিন্তু মন কোনোভাবে প্রতিবাদ করতে পারছে না। তাহলে অকথ্য অত্যাচার নেমে আসছে ওর উপর। সুমিতের কথা শুনে আবিদের শরীরের রক্ত যেন রাগে টকবগিয়ে ফুটতে লাগলো। আবিদের ইচ্ছে করছে এক্ষুনি ওদের ফোন করে মনকে নিজের কাছে নিয়ে আসতে। আবিদ কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে রাগটা দমানোর চেষ্টা করতে লাগলো। সুমিত কলের ওপাশ থেকে এপাশে আবিদের অবস্থা বুঝতে পারছে। আবেদ শান্ত হ, আমাদের মাথা গরম করে কাজ করলে চলবে না। আমরা এমন কিছু করব যাতে মন খুব সহজেই নরক থেকে বের হতে পারে, কিন্তু তার জন্য তোকে কিছু করতে হবে। আবিদ বুঝতে পারলো সুমিতের কথার মানে। তুই ফিরে আয় সুমিত, আর আসার সময় ওই পরিবারের প্রত্যেকটা ব্যক্তির ফোন নাম্বার নিয়ে আসবি। ওকে দোস্ত। আবিদ কল ডিসকানেক্ট করে আবারও জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজের রুমের দিকে বাবারাতে দেখে মনিরা বেগম দাঁড়িয়ে। মনিরা বেগমকে দেখে আবিদ নড়ে চড়ে যেতে নিলে পিছু ডাকে আবিদকে মনিরা বেগম। কিছু বলবে আম্মু? আবিদ, তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি যা করছো বা করতে চাইছো তোমার আব্বু কখনো তা মেনে নেবে না। তাই একটা কথাই বলবো, যা করবে ভেবে চিন্তে করবে, তবে নিজের পায়ে দাঁড়িয়ে করবে, যাতে তোমার আব্বু থেকে কোনো প্রকার সাহায্য তোমাকে না নিতে হয়। কথাটা বলে মনিরা বেগম চলে গেলেন। তবে আবিদ ঠায় দাঁড়িয়ে রইল। আবিদ বুঝতে পারছে তার মা তাকে কি বলতে চেয়েছে। আবিদ তার মায়ের এতটুকু কথার ভেতর থেকে আরো উৎসাহ পেল। আবিদ রুমে গিয়ে নিজের সার্টিফিকেটের জরুরি কাগজপত্র, নিজের জামা কাপড় প্যাক করে নিয়ে বেরিয়ে যায়। ভোরবেলায় ঘুম ভেঙে যায় মনের। ডিসেম্বরের শীতের আবহাওয়া, বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। মনের ইচ্ছে করছে আরো কিছুক্ষণ গরম কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে থাকতে। মন হঠাৎ করে পুরোনো দিনের কথা মনে পড়ে তার। ক্লাস 8-এ 10-এ পাশ করে 9-এ ভর্তি হয়ে যায় মন। আলিয়া বেগমের কোনো প্রকার ইচ্ছে নেই মনকে পড়ানো। তিনি চান মেয়ে তার কাজে হাত লাগান আর তার ঘরে বসে রান্না করুন। কিন্তু মন চায় পড়তে, কারণ এই একটা জিনিস আছে যেটাও নিজের ইচ্ছেতে করতে পারছে। মন প্রতিদিন স্কুলে সানজিদার সাথে যাওয়া আসা করতে লাগলো। হঠাৎ একদিন সানজি বলে উঠল, মন দোস্ত দেখ, এই ছেলেটাকে আমি কয়েকদিন ধরে ফলো করছি। ছেলেটা আমাদের প্রতিদিন ধরে ফলো করে। সানজির কথা মতো পেছনে তাকিয়ে দেখে আবিদ। আজ প্রথমবার মন ভালো করে আবিদের দিকে তাকালো। উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং, অবশ্য ওর থেকে ফর্সা, উদ্ভূত মায়া ভরা দু চোখ আর খাম্বার মতো লম্বা। হালকা কুকরানো ঘন চুল। মনের হৃদয়ে ফুট করে শীতল বাতাস বয়ে গেল। আবিদকে দেখে আজ প্রথমবার মনের কিশোরী মনের ভেতর প্রেমের বীজ বুনে গেল। মনকে চুপ থাকতে দেখে সানজি বলে উঠল, দোস্ত এখন আমি বুঝতে পারছি না ছেলেটা কাকে পছন্দ করে, তোকে, আমাকে, আর এই ছেলেটা কে? মন তখনই ফট করে বলে উঠল, উনি আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে আবিদ। পুরো নাম জানি না, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওয়াও, তাহলে তো হয়ে গেল, ছেলেটা তোকে পছন্দ করে, আই এম শিওর। সানজির কথাগুলো শুনে মনের ভালো লাগলো। তবে সানজিকে বুঝতে না দিয়ে উল্টো এক ধমক দিল, সানজি আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাসায় চল তাড়াতাড়ি। বুঝি বুঝি, মন তো এখন লাড্ডু ফুটছে। বলে কিটকিটিয়ে হাসতে লাগলো সানজি। এভাবে কয়েক মাস কেটে গেল। না আবিদ মনকে সাহস করে কিছু বলেছে, আর না মন বলেছে। আবিদ মনের মায়ের জন্য মনের থেকে দূরে থাকে, যাতে ওর জন্য কখনো মনকে মারতে না পারে। তবে এতগুলো মাসের ভিতরে এমন কোনো দিন নেই যে মন মার খায়নি। মন কিছুদিন পর বুঝতে পারে সেও আবিদকে ভালোবেসে ফেলেছে। মন না চাইতেও আবিদের কাছে চুম্বকের মতো টানে। আবিদও বুঝতে পারে মন তাকে ভালোবেসে ফেলেছে। এর মাঝে একদিন মনের আর্তচিৎকার শুনে
আবিদ আর আবিদের মা সাথে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসে মুনদের ঘরে, এসে দেখে মুন বাঁ হাত ধরে কেঁদে যাচ্ছে আর আলিয়া বেগমের হাতে চলা কাঠ। মনিরা বেগম মুনের হাত ধরতে মুন চিৎকার করে আবারও কেঁদে ওঠে। মনিরা বেগম বুঝতে পারে মুনের হাত হয়তো ভেঙে গেছে। তিনি আলিয়া বেগমের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে বলতে লাগলো, এইভাবে জানোয়ারের মতো মারলেন কেন? আমার মেয়েকে আমি মারবো না কাটবো এটা কি আপনার কাছ থেকে শুনবো আমি? মুনের মায়ের কথা শুনে আবিদের মায়ের যেন রাগে গা যেন জ্বলতে লাগে। তিনি দাঁতে দাঁত চেপে মুনের মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, আপনি ভুলে যাচ্ছেন আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন, আর আমার বাড়িতে এইসব মারপিট চলবে না। আপনারা পরের মাসে আমার রুম ফাঁকা করে দিবেন, না হলে আমি আবিদের বাবাকে বলতে বাধ্য হব। কথাটা বলে আবিদের মা চলে যায়। আবিদের মায়ের কথা শুনে মুনের মা কিছুটা নরম হয়ে যায়। দ্রুত রেডি হয়ে মুনকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বোনের ডান হাত ভেঙে গেছে। মুনকে ডাক্তার দেখিয়ে হাতে প্লাস্টার করে ঔষধ নিয়ে আসে। বোনের মায়ের ওপর আবিদের প্রচন্ড রাগ হয়। আবিদের ইচ্ছে করছে এই মহিলাকে নিজের হাতে খুন করতে, কিন্তু আফসোস সেটা সম্ভব নয়। বোনের হাত ভাঙায় কিছুদিনের জন্য আলিয়া বেগম চুপ হয়ে যায়, তবে খিটখিট লেগেই থাকে, কারণ তাকে এখন সংসারের সব কাজ করতে হচ্ছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। মুনের হাত ঠিক হয়ে গেছে। ক্লাস 9 থেকে 10-এ ওঠার কিছুদিন পর আবিদ মুনকে প্রপোজ করে। মুন রাজি হয়ে যায়, ভুলে যায় নিজের মায়ের কথা। একটু ভালোবাসা পাওয়ার লোভে মুন তার দুহাত বাড়িয়ে দেয় আবিদের দিকে। চলতে থাকে দুজনের খুনসুটিময় ভালোবাসা। হঠাৎ মুন বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করে। মুন তবুও খাটের কোণা ধরে উঠে দাঁড়িয়ে দেখে হৃদার তার মা দাঁড়িয়ে আছে। মুন বুঝতে পারল তাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছে। মুন ছলছল চোখে হৃদের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়ে রিয়ানা বেগম মুনের চুলের মুঠি ধরে বলে, কি গো নবাবজাদির বেটি, আমার বাবু সোনার মাথা চিবিয়ে খেতে চেয়েছিলি না? এখন বোঝাবো তোকে, কত ধানে কত চাল। রিয়ানা বেগম মুনের চুলের মুঠি ধরে রুমের বাইরে নিয়ে যেতে সামনে রিয়াদের বাবাকে দেখিয়ে থতমত খেয়ে যায়। তুই এখানে কেন? তোমাকে কোন অসুবিধা হলো নাকি হৃদের মা? না মানে? একদম চুপ, আর একটা কথা বলবে না। বৌমা, তুমি এখন জামা কাপড় গুছিয়ে নাও। আমি তোমাকে এক্ষুনি তোমার মায়ের বাসায় রেখে আসবো, আর এই নরকে তোমাকে থাকতে হবে না। তার শ্বশুরের কথা শুনে ভয় আটকে উঠল, কারণ গতকাল যে তার মা এসেছিল তা হয়তো তার শ্বশুর জানেই না, আর তাই আজ নিজে দিয়ে আসার কথা বলছে। কিন্তু গতকাল মুনের মা যা যা বলে গেল তার অন্যথা হলে এর দ্বিগুণ নরক যন্ত্রণা ওকে সহ্য করতে হবে। এই কথাটা মুন তার শ্বশুরকে বলে উঠতে পারছে না। এদিকে রায়হান আহমেদ মুনকে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। হঠাৎ করে রিয়ানা বেগম বলে উঠল, তাও যাবে না মানে? কি বলতে চাইছো হৃদের মা? তুমি তো চাইছে বৌমা এই বাড়ি থেকে চলে যাক। তাহলে এই মেয়ে আমার বাড়ি আর আমার বাবু সোনার জীবন থেকে চলে যাবে, এটা আমি চাই না। আমার কাছে ক্ষমতা থাকলে এই অলক্ষীকে এক্ষুনি বের করে দিতাম, কিন্তু এভাবে তো আর ওকে বের করে দিতে পারছি না। হৃদের বাপ, কি বলতে চাও পরিষ্কার করে বলো হৃদের মা। খানিকটা রেগে বললেন রায়হান আহমেদ। ডিভোর্স। ভেবে বলছে সাবিদ, পরে ডিসিশন চেঞ্জ হবে না তো? তোর কি মনে হয় নীরব? ওকে ফাইন, আমি মামুকে বলছি তোকে মামা দোকানে নিতে। এর মাঝে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, কি বলিস? ব্যবস্থা তো আমাকে করতেই হবে, নীরব আমার জন্য না হলেও আমার মনোপাখির জন্য। অন্যদিকে আবিদ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় আফজাল সাহেব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে মনিরা বেগমের উপর। তিনি তার দুই ছেলের সামনে মনিরা বেগমকে ডেকে পাঠান। মনিরা বেগম তার স্বামীকে প্রচন্ড রকমের ভয় পান। তার সামনে আসতে মনিরা বেগম চুপ হয়ে যায়। আফজাল হোসেন বলতে লাগলেন, অন্যদিকে আবিদ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় আফজাল সাহেব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে মনিরা বেগমের উপর। তিনি তার দুই ছেলের সামনে মনিরা বেগমকে ডেকে পাঠান। মনিরা বেগম তার স্বামীকে প্রচন্ড রকমের ভয় পায়। তার সামনে আসতে মনিরা বেগম চুপ হয়ে যায়। আফজাল সাহেব বলতে লাগলেন, মনি, আবিদ তোমাকে কিছু বলে গেছে? না, আজমিরের আব্বু আবিদ তো আমাকে কিছুই বলেনি। ওই মেয়েটাকে আবিদের মাথা খেয়েছে। ওর জন্য আবিদ আজ আমাদের হাতছাড়া হয়ে গেছে। মেয়েটা দূরে গিয়ে আমাদের পরিবারের শান্তি ছিনিয়ে নিয়ে চলে গেছে। কি এমন দেখলো ওই মেয়েটার মতো যার জন্য ঘর ছাড়তেও দ্বিতীয়বার ভাবেনি? প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বললেন আফজাল সাহেব। তুমি প্রথম থেকে ভুল ছিলে আজমিরের আব্বু।
তুমি যদি শুরুতেই এত বকাঝকা না করে ঠান্ডা মাথায় বোঝাতে আর মনকে একটু বুঝবার চেষ্টা করতে, তাহলে এই দিন তোমাকে দেখতে হতো না। মনিরা বেগমের কথা শুনে আফজাল হোসেন যেন আরো তেতে উঠল। মনি, তোমার সাহস কি করে হয় এমন কথা বলা? ওই মেয়ে হবে আমাদের বংশের পুত্রবধূ, যার মা কিনা কাঁচামালের ব্যবসা করে, তার উপর আমার বাড়িতে ভাড়া থেকে গেছে, যার বাবা মায়ের কোনো ক্ষমতা নেই আমাদের সামনে দাঁড়ানো। সেই ভাড়াটিয়ার মেয়েকে বিয়ে করবে আমার ছেলের বউ? কোনোদিনই না। আজমিরের আপু, এখন সবকিছু তোমার আমার হাতের বাইরে চলে গেছে। আবিদ এখন বড় হয়েছে, মাস্টার্স শেষ করেছে, ও এখন ভালো মন্দ বুঝতে শিখেছে। আমার মনে হয় না আবিদকে এত সহজে ফিরিয়ে আনা সম্ভব হবে না। ফিরে তোকে আসতেই হবে মনি, আজ না হয়তো কাল ফিরে আসতেই হবে। আম্মু, আপুকে কতদিন ধরে দেখি না, আপুকে একটু নিয়ে এসো না কিছুদিনের জন্য। মৃন্ময়ের কথা শেষ হতেই মৃন্ময়ের গালে সজোরে এক থাপ্পড় মেরে বলে উঠলেন, খুব শখ না বোনকে দেখার? বল, দুই ভাই বোন মিলে আমার শুধু খরচ করানো ধান্দা। একটাকে তো বিদায় করেছি, এবার মনে হচ্ছে তোকেও করতে হবে। এখন দোকানে যা, আমাকে নতুন বাড়িতে যেতে হবে, বাড়ির কাজ এখনো বাকি আছে। মৃন্ময় ছলো ছলো চোখ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আবিদ? আলহামদুলিল্লাহ। আবিদ, নীরবের সাথে আমার কথা হয়েছে, তুমি আজ থেকে আমার সাথে আমার বাড়িতে থাকবে আর আমার সাথে দোকানে কাজ করবে। আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দেব। ঠিক আছে মামু। আবিদ দোকানের ভেতর ঢুকে দেখতে লাগলো বিভিন্ন সাইজের পাইপ, টাইলস আর পাশের দোকানটায় রড রাখা। নীরবের মামা শামসুল হক আবিদের জন্য নাস্তার ব্যবস্থা করে ফিরে এসে বলে, আবিদ বাবা, তোমার সব কথাই আমি জানি, জানি তোমার মনের কথাগুলো। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমাকে সাহায্য করবো আমি। ধন্যবাদ মামা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি আমার মনকে আমার কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। আবিদকে কাজ, তাদের দোকানের কাজ একটু করে বুঝিয়ে দিতে লাগলো। আর আবিদ খুব দক্ষতার সাথে কাজ বুঝে নিচ্ছে আর খদ্দেরকে হ্যান্ডেল করছে। শামসুল হক আবিদের দক্ষতা দেখে ভীষণ খুশি, কারণ আবিদ ব্যবহার দক্ষতা, জিনিসের বিবরণ দেয়া দেখে তিনি অবাক, কারণ তিনি নিজেও এভাবে বিবরণ দিয়ে ক্রেতাদের বুঝাতে পারবেন না। শামসুল হকের আজ দ্বিগুণ মাল বিক্রয় হওয়ায় তিনি আবিদের উপর ভীষণ ভাবে সন্তুষ্ট। আবিদকে নিয়ে দুপুরে বাড়িতে নিয়ে এসে বিশাল আপ্যায়ন করছে। শামসু তার বউ আফিয়াকে সবটা খুলে বলতে তিনি আবিদকে নিজের ছেলের মতো আপন করে নেয়। শামসুল হকের এক মেয়ে আর এক ছেলে, বড় ছেলে সামির এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর ছোট মেয়ে সামিরা ক্লাস 2-তে ভীষণ কিউট মেয়েটি। শামসুল হক আবিদকে সামিরের সাথে একই রুমে থাকতে দিল। সামির খুব খুশি হয়ে আবিদের সাথে রুম শেয়ার করার জন্য রাজি হয়ে গেল। আবিদ ভাইয়া, তুমি রেস্ট করো, আর তোমার যদি কিছুর প্রয়োজন হয় আমাকে বলো। সামিরের কথা শুনে আবিদ সামিরের গাল টেনে দিয়ে বলে, তোর রুমে থাকবো, তোর কোনো সমস্যা হবে না তো? কি যে বলো ভাইয়া, তুমি আমার রুমে থাকবে আর আমার সমস্যা হবে? আমার তো আরো ভালো লাগছে তুমি আমার সাথে থাকবে এটা ভেবে। আবিদ মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর সামির নিজ দায়িত্বে আবিদের জামা কাপড় নিজের আলমারিতে গুছিয়ে রাখছে। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি খেটে ক্লান্ত মন তবুও মুখে হাসি রেখে কাজ করে যাচ্ছে। সকালের ডিভোর্সের কথা শোনার পর থেকে মনের যেন আর খাওয়ার রুচি মরে গেছে। মন ডিভোর্স নিয়ে অতটা ভাবান্তর নেই যতটা ভাবান্তর হচ্ছে নিজের জন্মদাত্রী মায়ের জন্য। আলিয়া বেগম যখন জানতে পারবে মনের ডিভোর্সের কথা, তখন কি ভয়ঙ্কর কাণ্ড করবে এটা ভেবে মনের আত্মা কেঁপে উঠছে। মনের শ্বশুর মনের শাশুড়ির কথায় রাজি হয়েছে তখন, কারণ রায়না আহমেদও চায় না মনের মতো একটা লক্ষ্মী মেয়ে এই নরকের হৃদের মতো পিচাসের কাছ থেকে অত্যাচারিত না হয়। তিনি তখনই উকিলের কাছে চলে যান আর উকিলের সাথে কথা বলে ডিভোর্স ফাইনাল করেন। দুপুরে মনের শ্বশুর মনকে পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। শ্বশুরের এত এত ভালোবাসা পেয়ে মনের চোখ চোরা ছলছল করছে, কারণ এত ভালোবাসা হয়তো নিজের বাবার কাছেও পায়নি। রায়হান আহমেদ মনের চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলেন, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? খাবার খাওয়ার সময় কাঁদতে নেই জানিস না? রায়হান আহমেদের কথা শুনে রিয়ানা বেগম ফোরং কেটে বলে উঠল, তো ঢং যে দেখবো। আর প্রিয়ন্তিমা, খেলে ঝটপট, তারপর বাবুকে নিয়ে মার্কেটে যা। কাল তো এই মেয়েটার জন্য যেতে পারিসনি। আচ্ছা খালামণি, কিন্তু তুমি এখন এইসব কথা বলা বন্ধ করো প্লিজ। এখন তো কারো আমার কথা ভালো লাগে না, বুঝি বুঝি। কথাটা মনের দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল রিয়ানা বেগম। মন বুঝতে পারলো তার শাশুড়ির রাগের কারণ। মন এবার তা গায়ে না লাগিয়ে শ্বশুরের হাতে খেতে লাগলো।
হৃদ দরজার কাছে দাঁড়িয়ে লুকিয়ে মনকে দেখছে। আজ প্রায় 1 বছর পর মনের মুখটা এত খুশি দেখাচ্ছে। তবে আজ দুপুরে তার মা যখন ডিভোর্সের কথা বলছিল, কেন যেন তখন হৃদের শ্বাস আটকে যাচ্ছিল। মন যে এতদিনে হৃদের অভ্যাসে পরিণত হয়েছে। মনকে ভালো না বাসলে ওকে ছাড়া থাকার কথা ভাবতেই হৃদের দম আটকে আসছে। কিন্তু হৃদ ভেবে পাচ্ছে না, ও তো নিজে চেয়েছিল মন তার জীবন থেকে চলে যায়, কিন্তু আজ যখন সে সুযোগ এসেছে কেন খুশি হতে পারছে না। হৃদ ভেবে পাচ্ছে না কেন এটা হচ্ছে। প্রিয়ন্তী খেতে খেতে হঠাৎ চোখ পড়ে হৃদের দিকে। হৃদ যে এক দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে আছে তা প্রিয়ন্তী খুব ভালো করে বুঝতে পারছে। তো এটা কেন যেন প্রিয়ন্তী সহ্য হচ্ছে না। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করছে। প্রিয়ন্তী মনে মনে ভাবছে, ওর উপর দুর্বল হয়ে পড়েনি তো? তাহলে ওর কি হবে? ওর সবটা যে হৃদ নিয়ে গেছে, নিজের কাছে যে অবশিষ্ট আর কিছুই নেই। প্রিয়ন্তীর গলা থেকে যেন আর খাবার নামছে না। না খেয়ে উঠে গেল প্রিয়ন্তী, কিন্তু মন যেন আজ তৃপ্তি করে খেয়েছে তার শ্বশুর মশাইয়ের হাতে। মন খেয়ে উঠে বাকি খাবারগুলো গুছিয়ে রেখে টেবিল পরিষ্কার করে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে হৃদ ল্যাপটপে কাজ করছে, অথচ হৃদ কাজের ফাঁকে ফাঁকে আর চোখে মনকে দেখছে। মনকে আজ খুব ফুরফুরে লাগছে। তার ঘন চুলগুলো ছেড়ে দিয়ে গুনগুনিয়ে গান গাইতে লাগলো। প্রিয়ন্তীর গলা থেকে যেন আর খাবার নামছে না। না খেয়ে উঠে গেল প্রিয়ন্তী, কিন্তু মন যেন আজ তৃপ্তি করে খেয়েছে তার শ্বশুর মশাইয়ের হাতে। মন খেয়ে উঠে বাকি খাবারগুলো গুছিয়ে রেখে টেবিল পরিষ্কার করে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে হৃদ ল্যাপটপে কাজ করছে, অথচ হৃদ কাজের ফাঁকে ফাঁকে আর চোখে মনকে দেখছে। মনকে আজ খুব ফুরফুরে লাগছে। তার ঘন চুলগুলো ছেড়ে দিয়ে গুনগুনিয়ে গান গাইতে লাগলো। মন গুনগুন করে গান গাইতে লাগলো। হৃদ মনের গান পুরো স্পষ্ট না শুনলেও গুনগুন করে সুর তোলাটা শুনতে পাচ্ছে। এই প্রথমবার মনের গলায় গান শুনছি হৃদ। অসম্ভব মিষ্টি গলা মনের। মন গুনগুন করতে করতে পুরো রুম গুছিয়ে ফেলে। অন্য সময় হলে এই রুমে পা রাখতো না যতক্ষণ হৃদ জেগে আছে, কিন্তু আজ মন তা করল না। হয়তো এবার এই নরক থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মনের ভেতর এত খুশি মনের। প্রিয়ন্তী রুমে ঢুকে পায়চারি করছে বারবার। মনের ভেতর এক অজানা ভয় কাজ করছে আজ প্রিয়ন্তী বিড়বিড় করে একা একাই বলতে লাগলো, হৃদ ভাইয়া কি ভাবিকে ভালোবেসে ফেলেছে? হৃদ ভাইয়া কি আমাকে ছেড়ে দিবে? আমার কি হবে? আমার যে সব শেষ। না না না, আমি আমার অধিকার একদিন তো ছাড়বো না। হৃদ ভাইয়া আর আমার হতে হবে, শুধু আমার। ক্ষমা করে দিও ভাবি, আমি বাধ্য হয়ে তোমার অধিকার কেড়ে নিতে বাধ্য হচ্ছি। প্রিয়ন্তী ঝটপট একটা কালো শাড়ি পরে নিল, কারণ হৃদের কালো রংটা ভীষণ প্রিয়। আর প্রিয়ন্তীর গায়ের রং ধবধবে সাদা হওয়ায় কালো রঙের শাড়িটা প্রিয়ন্তীর উপর ফুটে আছে। প্রিয়ন্তী চোখে কাজল, হাতে দুটো কালো চুড়ি, কানে ঝুমকো, ঠোঁটে গাঢ় লিপস্টিক। প্রিয়ন্তী রেডি হয়ে ধীর পায়ে হৃদের রুমের সামনে এসে দাঁড়াতে থমকে যায় মনের গান শুনে। কি মিষ্টি গলা ভাবির, শুধু একটু রূপের কমতি। প্রিয়ন্তী রুমে উকি দিয়ে দেখে হৃদ কাজ করার ফাঁকে ফাঁকে মনের দিকে আর চোখে তাকিয়ে আছে। তা দেখি প্রিয়ন্তীর আবারও বুকে চিনচিনে ব্যথা অনুভব করল। প্রিয়ন্তী হুট করে রুমে ঢুকে গেল। এভাবে হুট করে রুমে ঢুকায় হৃদ মন দুজনে চমকে যায়। মন প্রিয়ন্তীর দিকে তাকিয়ে তার সাজ দেখে বুঝতে পারলো প্রিয়ন্তী কেন এসেছে, আর প্রিয়ন্তীর উপর থেকে হৃদের চোখ যেন সরছে না। এটা দেখে প্রিয়ন্তীর ঠোঁটের কোণে জয়ের হাসি ফুটে উঠল। হৃদ ভাইয়া আমি রেডি, তুমি ঝটপট রেডি হয়ে নাও। কেন, কোথাও যাবে? ভুলে গেলে আমাদের শপিং এ যাওয়ার কথা? ও বাট আজ তো শুক্রবার, বলবাজার বন্ধ। বন্ধ হলে হবে, চলো তো ঘুরে আসি। মনের দিকে তাকিয়ে আর চোখে তাকিয়ে বলতে লাগলো প্রিয়ন্তী। হৃদ আর না করতে পারলো না। প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মনের কোনো ভাবান্তর হলো না। মন যেন মনে মনে চাইছে হৃদ যাক, তাহলে বিছানায় গা এলিয়ে দিতে পারবে। প্রিয়ন্তী মনের হাবভাব দেখে কিছুই বুঝতে পারছে না। এর মাঝে হৃদ রেডি হয়ে বেরিয়ে হেয়ার ব্রাশ করে ফোন পার্স নিয়ে মনের দিকে আর চোখে তাকিয়ে বেরিয়ে গেল। প্রিয়ন্তীও পিছু পিছু বেরিয়ে গেল। ওদের যেতে দেখে মন স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা চাপিয়ে বিছানায় গা এলিয়ে দিল। পুরো বিকেল সন্ধ্যা বাইরে ঘুরে রাতে ডিনার করে হৃদ প্রিয়ন্তী বাসায় আসে। রিয়ানা বেগম খেতে আসতে বলতে প্রিয়ন্তী জানায় তারা বাইরে থেকে খেয়ে এসেছে। কথাটা একটু জোরে বলল প্রিয়ন্তী, যাতে মন শুনতে পায়। মন প্রিয়ন্তীর বাচ্চামো বুঝতে দেরি হয়নি কেন এরকম করছে। মনের ঠোঁটের করে হাসি ফুটে উঠল, যেটা হৃদের চোখ এড়ায়নি। রাতে মনের শ্বশুর মন আর শাশুড়ি একসাথে খেতে বসে। রিয়ানা বেগমের কোনো ইচ্ছে নেই মনের সাথে এক টেবিলে বসে খাবার, কিন্তু খেতে হচ্ছে তার স্বামীর জন্য, কারণ এখন যদি কোনো প্রকার সিন করে না খেয়ে উঠে যাবে। রিয়ানা বেগম খেতে খেতে হৃদের বাবাকে জিজ্ঞেস করে, হৃদের বাপ উকিল কি বললো? বললে না তো? কয়েকদিন সময় লাগবে, তবে কাজটা হয়ে যাবে। আচ্ছা দেখো, যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়।
তারপর পিয়ন্তি মায়ের সাথে বাবুর বিয়েটা দিয়ে দেব। শেষ কথাটা শুনে হৃদের বাবা হঠাৎ খেপে ওঠে। প্রিয়ন্তীর সাথে হৃদের বিয়ে আমি কোনোভাবেই মানবো না হৃদের মা। রায়হান আহমেদ ফুট করে খাওয়া ছেড়ে উঠে গেলেন। রিয়ানা বেগম যেটা মনে মনে ভয় পাচ্ছিল আর সেটাই হলো, কিন্তু এর রাগ উপরে পড়ল মনের ওপর। কটমট করে তাকিয়ে বলতে লাগলো, বেশ্যারজি, দেখ তোর জন্য আজ আমার সংসারে কত অশান্তি, তুই মরতে পারিস না? মন প্রতি উত্তরে শুধু মুচকি হাসল। এই হাসি দেখে রিয়ানা বেগমের যেন সারা শরীর জ্বলে উঠল। তিনি উঠে মনের চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টানতে টানতে স্টোর রুমের দিকে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা আটকে দিয়ে রাগে ফুসতে ফুসতে চলে যান। মনের ঠোঁটের কোণে এখনো সেই হাসি লেগেই আছে। মনের দু চোখ যেন ঝাপসা হয়ে যাচ্ছে। বোন উঠে স্টোর রুমের জানালা খুলে দিয়ে দাঁড়ায়। হিম শীতল ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে মনকে। মনের গায়ে নেই কোনো গরম কাপড়, তারপর দাঁড়িয়ে আছে হাড় কাঁপানো ঠান্ডায়। মনের পুরো মন জুড়ে আবিদের বসবাস, যেখানে হৃদ বা অন্য কারোর প্রবেশাধিকারের অধিকার নেই। মন বিড়বিড় করে বলে ওঠে, হয়তো আমাকে খুব স্বার্থপর মনে করছো আবিদ। হ্যাঁ, আমি সত্যিই খুব স্বার্থপর। তোমাকে ভালোবেসে আমি স্বার্থপর। তুমি হয়তো ভাবছো আমি ছলনাময়ী, কিন্তু বিশ্বাস করো আবিদ, আমি ছলনাময়ী নই। আমি পরিস্থিতির শিকার, আমি বাধ্য। তবে বিশ্বাস করো আবিদ, আমি তোমার কাছাকাছি না থেকেও তোমার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আমার কমে যায়নি, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানো আবিদ, ভালোবাসা হলো নরম তুলোর মতো আবেগ, বিশ্বাসে মোড়ানো, যা ভাষায় প্রকাশ করা যায় না। জানো আবিদ, আমার ভালোবাসায় নেই কোনো রং, নেই কোনো ঘ্রাণ, নেই কোনো রূপ, আর না আছে কোনো আকার আকৃতি শব্দ। শুধু আছে তোমার প্রতি আমার তীব্র অনুভূতির এক অদ্ভুত ক্ষমতা। কথাগুলো বলতে বলতে মনের দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আবিদকে যে মন বড্ড ভালোবাসে, কিন্তু পরিণতি হলো অন্য কিছু, যেটা আবিদ বা মনের কেউ ভাবতেও পারেনি। মন মেঘলা আকাশের দিকে তাকিয়ে অতীতের ভাবনায় ডুব দিল। আবিদ আর মনের ভালোবাসাময় দিনগুলো যেন খুব দ্রুত পার হতে লাগলো। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। মন এসএসসি দিয়ে সরকারি কলেজে চান্স পেয়ে গেল, কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। মনের মায়ের কাছে ধরা পড়ে গেল মন আর আবিদ সাথে যেতে গেল। আলিয়া বেগম সেদিন মনকে প্রচন্ড মারধর করে। আবিদ চেয়েও সেদিনের মার আটকাতে না পেরে মনকে কষ্টে ছটফট করতে দেখে আবিদের বুকটা ভেঙে চলে যাচ্ছে। আবিদের বাবা মা দুজনে আবিদকে প্রচুর বকা দেয়। আবিদের বাবা আফজাল হোসেন সেদিনই মনের মাকে বাসা খালি করার কথা জানিয়ে দেয়। মনের মা আলিয়া বেগম রাজি হয়ে যান। পরের দিন মন আর মৃন্ময়কে নিয়ে গ্রামে চলে যান। ওখানে মৃন্ময় আর মনকে রেখে আবার খুলনায় চলে আসে। বাসা চেঞ্জ করে ফেলে মৃন্ময়কে নিয়ে আসে কিছুদিন পর, কিন্তু মনকে আনে না। এক প্রকার আবিদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে আলিয়া বেগম সে সুযোগে মনের পড়াশোনা বন্ধ করে দেয়। মাসে একবার দেখা করতে যখন গ্রামে যেত আলিয়া বেগম, মন আলিয়া বেগমের পা ধরে বসে থাকতো যাতে পড়াশোনা বন্ধ না করে দেয়। হয়তো সেদিন আলিয়া বেগমের কঠিন হৃদয় কিছুটা হলেও নরম হয়। মন জানায় পরীক্ষার সময় খুলনা গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবে, কিন্তু আবিদের সাথে যদি কোনো রকম ভাবে যোগাযোগ করার চেষ্টাও করে তাহলে পড়াশোনা বন্ধ করে দিবেন, সাথে বাড়ি থেকে বের করে দিবে। মনে আলিয়া বেগমের কথায় রাজি হয়ে যায়। মন গ্রামে থেকে পড়াশোনা করতে থাকে, তবে আবিদকে ভুলে যায়। আবিদের সাথে লুকিয়ে কথা বলতে মন ইন্টার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবার জন্য খুলনা আসে। মন আসার পর থেকে আলিয়া বেগম কড়া নজরে রাখতেন। মন খুব সাবধানে থাকতেন। একমাত্র পরীক্ষা দেবার সময় আবিদ লুকিয়ে মনের সাথে দেখা করতে যেত। আলিয়া বেগম মনের সাথে দেখা করতে যেত না, আলিয়া বেগম ভেবে নেয় মন আবিদকে ভুলে গেছে, তাই তিনি আর মনকে গ্রামে পাঠায় না, খুলনা থেকে যায়। মন পরীক্ষা দেবার সময় একটা মেয়ের সাথে পরিচয় হয়। প্রথম দিন মেয়েটির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। এভাবে কেটে যায় আরো একটা বছর। বৌমা, তুমি স্টোর রুমে কি করছো? মন তার শ্বশুরের গলা শুনে অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। বাবা, আসলে বাকিটা বলার আগে রায়হান আহমেদ বলে উঠলেন, বৌমা, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি কি হয়েছে। মন স্টোর রুম থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিল পরিষ্কার করে এটাও বাসন ধুয়ে বাড়ির বাকি লাইট বন্ধ করে রুমে আসতে দেখে হৃদ ল্যাপটপের সামনে বসে কাজ করছে। মন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:30। এত রাত হয়ে গেল মন বুঝতেই পারেনি। অবশ্য যখন আবিদের ভাবনায় বিভোর থাকে মন, তখন সময় কখন যে চলে যায় মন বুঝতে পারে না। মন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে চুলে আছড়ে ছোট সোফায় বালিশ নিয়ে আর কাঁথা নিয়ে শুয়ে পড়ল। হৃদ পুরোটাই দেখলো। মন রুমে ঢোকার পর ওর দিকে এক ঝলক তাকিয়ে নিজের কাজ করতে লেগে গেল।
মন আর কিছুদিন পর এই রুমে থাকবে না। কথাটা ভাবতেই হৃদের বুকের ভেতর ফাঁকা লাগছে। ইচ্ছে করছে মনের বুকের সাথে চেপে ধরতে, যাতে কোথাও যেতে না পারে। মন ক্লান্তিতে শোবার পর পরই ঘুমিয়ে পড়ে। হৃদ হুট করে মনকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে মনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অন্যদিকে আবিদের দু চোখে ঘুম নেই। ফোনের স্ক্রিনে মনের ছবি বুকের সাথে চেপে ধরে শুয়ে আছে। আমি খুব তাড়াতাড়ি তোমায় আমার কাছে নিয়ে আসবো মনু পাখি। আর একটু কষ্ট সহ্য করো। একবার তোমাকে আমার কাছে নিয়ে আসার পর কেউ তোমাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। ভালোবাসি মনু পাখি, ভীষণ ভালোবাসি তোমায়। আবিদ মনের কথা ভাবতে ভাবতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই আবিদ ফজরের নামাজ পড়ে দোকানের উদ্দেশ্যে বার হতে নিলে শামসু হক আবিদকে আটকে দিয়ে একসাথে নাস্তা করে বেরিয়ে যায় দোকানে। মনের ঘুম ভাঙতে দেখে হৃদ ওকে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনের কেন যেন হৃদের স্পর্শে প্রচন্ড ঘৃণা লাগছে। বারবার মনে পড়ে যাচ্ছে প্রিয়ন্তী আর হৃদের অন্তরঙ্গ অবস্থার দৃশ্য। মনের রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। হুট করে হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মন উঠে পড়ে আর ঘুমের ঘরে ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। প্রচন্ড ব্যথা পেয়ে জেগে যায় হৃদ। নিজেকে নিচে দেখে যা বোঝার বুঝতে পেরেছে। হৃদ আগুন দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে মনের ঘুম ভাঙতে দেখে হৃদ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। মনের কেন যেন হৃদের স্পর্শে প্রচন্ড ঘৃণা লাগছে। বারবার মনে পড়ে যাচ্ছে প্রিয়ন্তী আর হৃদের অন্তরঙ্গ অবস্থার দৃশ্য। কাজটা মোটেও ঠিক করলি না, এর মূল্য তোকে দিতে হবে। হৃদ ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে ঢুকে যায়। সে সুযোগে মন বিছানা গুছিয়ে নেয়। হৃদ ফ্রেশ হয়ে বের হয়ে ছোট্ট বেলকনিতে চলে যায়। মন ফ্রেশ হয়ে রান্না করে চলে যায়। ঝটপট পরোটা আলুর দম করে দুপুরের রান্নার আয়োজন করতে থাকে। ইয়ানা বেগম সকাল 9:30 ঘুম থেকে উঠে দেখে রায়হান আহমেদ রেডি হচ্ছে। হৃদের বাপ নাস্তা করে যাবা তো? গম্ভীর গলায় বলল রায়হান আহমেদ। কি ব্যাপার, হৃদের বাপ সকাল সকাল এত গম্ভীর হয়ে আছে কেন? কিছু কি হয়েছে নাকি? ওই ফকিন্নির যে হৃদের বাপের কান ভাঙিয়েছে কোনোটা। হৃদের মা, তোমার ভাবাভাবি হয়ে গেলে যাও হাত মুখ ধুয়ে এসো, আমি নাস্তা করব। রায়হান আহমেদের কথা শুনে রিয়ানা বেগম আর কথা বাড়ালেন না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলেন। আজকে রায়হান আহমেদের আগে হৃদ ডাইনিং টেবিলে এসে হাজির হয়। মন হৃদকে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এসে হৃদকে পরোটা আলুর দম আর এক গ্লাস পানি দিয়ে শুকে যায়। তখনই প্রিয়ন্তী একেবারে রেডি হয়ে আসে কলেজে যাওয়ার জন্য। ভাবি নাস্তা দাও। দিচ্ছি। মন মুখে হাসি নিয়ে প্রিয়ন্তীকে আর পরে শ্বশুরকে নাস্তা খাইয়ে দেয়। রিয়ানা বেগম মুখে দেখে মুখ বাঁকিয়ে হৃদকে বলতে লাগলো, বাবু অফিসে যাচ্ছিস? প্রিয়ন্তী মাকে সাথে নিয়ে যা। ঠিক আছে। হৃদের বাবা খাওয়া শেষ করে সবার উদ্দেশ্যে বলে উঠল, তোমাদেরকে আমার কিছু বলার আছে, আশা করি মন দিয়ে আমার কথাটা শুনবে। কি কথা বাবা? আগামী সপ্তাহে হৃদ আর বৌমার ডিভোর্স হয়ে যাবে। আর আমি ঠিক করেছি খুলনায় আমি আমার বাড়িটা আছে সেটা আমি বৌমার নামে লিখে দিব। কথাটা শোনা মাত্র রিয়ানা বেগম তেলে বেগুনে জ্বলে উঠল। কি বলছো? হৃদের বাপ ওই ফকিন্নির জিরে বাড়ি লিখে দেবে? এটা আমি কিছুতেই হতে দেব না। আমি তোমাদের মতামত জানতে চাইনি হৃদের মা, আমি আমার কথাটা বলেছি আর এটাই আমি করব। এবার মন বলল, বাবা আমার বাড়ির কোনো প্রয়োজন নেই। আমাদের আইনগতভাবে ডিভোর্সটা হয়ে গেলে আমি চলে যাব, তার জন্য বাড়ি লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ হৃদ চুপ থাকলেও ও এবার আর চুপ থাকলো না। বাবা তুমি যা ভালো মনে করো সেটাই করো, তবে ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব করানোর চেষ্টা করো। হৃদের মুখে ডিভোর্স দেওয়ার কথা শুনে প্রিয়ন্তীর মনের উপর থেকে যেন পাথর নেমে গেল। প্রিয়ন্তী ভেবেছিল হয়তো মনের জন্য হৃদের মনের কথায় ভালোবাসা জন্ম নিয়েছে, তবে এখন তার সম্পূর্ণ ভুল ধারণা। এটা খুব ভালো করে বুঝতে পারছে প্রিয়ন্তী। রিয়ানা বেগম তার স্বামীর মুখের উপর কথা বলার সাহস পায়নি বিধায় একা একা বিড়বিড় করে মনকে গালাগাল করতে লাগল। এটা অবশ্য মনের কিছু যায় আসে না। সবাই বেরিয়ে যেতে রিয়ানা বেগম মনকে মারার জন্য উদ্যত হলে মন শান্ত স্বরে বলে উঠল, আম্মা আপনি নিশ্চিন্তে থাকুন, বাবা আমাকে বাড়ির দলিল আমার নামে করে দিলেও আমি নেব না। কথাটা শোনা মাত্র রিয়ানা বেগম মুখ বাঁকিয়ে বলতে লাগলেন, হ্যাঁ, মিথ্যে বলার আর জায়গা পাস না। তুই তোদের মতো ছোট লোক লুবি এত বড় সম্পত্তি পেয়ে হাতছাড়া করবি, এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? বিশ্বাস করা না করা এটা আপনার বিষয়, তবে হ্যাঁ ডিভোর্স যখন হয়ে যাচ্ছে তখন দয়া করে আমাকে গালাগাল করা একটু বন্ধ করেন। চলেই তো যাব, তারপর না হয় গালাগাল করবেন। রিয়ানা বেগম কিছু না বলে চলে গেল।
দীর্ঘশ্বাস ফেলে নাস্তা করে কাজে লেগে পড়ল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। ডিভোর্সের দিনও এগিয়ে আসছে, কিন্তু তাতে মনের কোনো কিছু আসে যায় না বলে মনে হচ্ছে হৃদের কেন যেন এখন প্রিয়ন্তীকে প্রচন্ড বিরক্ত লাগতে লাগলো। হৃদের রাগ লাগছে এটা ভেবে মনে একটা বারো হৃদের কাছে ডিভোর্স চায় না এই কথাটা বললো না। তার মানে কি মনে চায় ওদের ডিভোর্সটা হোক? হৃদের সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কদিন রিয়ানা বেগম বা হৃদ কেউ মনের গায়ে হাত দেয়নি, না কটু কথা বলেছে, তবে রিয়ানা বেগম ভেবে নিয়েছে আজ তার স্বামী বাড়ি ফিরলে এ নিয়ে কথা বলবে, যাতে বাড়িটা মনের নামে লিখে না দেয়। মন তার মতোই আছে, তবে আগের থেকে গায়ের মারের দাগগুলো একটু একটু করে মুছে যাচ্ছে। চোখের নিচে কালো দাগটা অনেকটাই নেই বললেই চলে। মন দুপুরের রান্না শেষ করে গোসলে চলে যায়। হৃদ আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। কেন যেন মনকে খুব মিস করতে লাগলো হৃদ বাড়িতে ফিরে রুমে এসে ব্যাগ রেখে মনকে খুঁজতে লাগলো। হঠাৎ পানির শব্দ পেয়ে বুঝতে পারলো মন ওয়াশরুমে। হৃদ কাপড় বালতি নিয়ে সোফায় বসে বসে মনের জন্য অপেক্ষা করতে লাগলো। মন গোসল শেষে কলাপাতা রঙের একটা সুতির কাপড় পরে নিয়ে বেরিয়ে আসে। হঠাৎ করে হৃদকে সোফায় বসে থাকতে দেখে চমকে যায়। দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকিয়ে মনকে দেখে হৃদের চোখ জোড়া যেন আটকে গেল। মোর সমান ভেজা চোখ, কয়েক গোছা ভেজা চুল মুখের উপর লুটতে গেছে। গোলাপি ঠোঁট, ভেজা চোখের পাপড়ি যেন সদ্য ফুটে ওঠা পদ্ম ফুল। হৃদের হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে গেল। হৃদ নেশাকাতর চোখে মনের দিকে তাকিয়ে আছে। সবাই ভালো থাকুন।